তো আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে সোসাইটি, ল অ্যান্ড এথিক্স। তো প্রথমে এই সোসাইটি, ল অ্যান্ড এথিক্স এর যে ফার্স্ট যে পয়েন্ট আমাদের রয়েছে সেটাকে বলে ডিজিটাল ফুটপ্রিন্ট। কথাটার মানে কি? খুব ইম্পর্টেন্ট পার্ট অফ একটা আমাদের নলেজের মধ্যে থাকা দরকার যে ডিজিটাল ফুটপ্রিন্ট যখনই আমরা ইন্টারনেটে সার্ভ করি বা ইন্টারনেট যখন আমরা ইউজ করি তখন কি গল্পগুলো হয়, সেই গল্পগুলোর ভিত্তিতে কিন্তু আমরা ডিজিটাল ফুটপ্রিন্টটাকে বুঝবো। আগে প্রথমে বুঝবো যে আজকে নর্মাল ফুটপ্রিন্ট গল্পটা কি। ধরে নাও আমরা কোনো একটা সমুদ্রের বিচে গেছি, আমরা যদি হেঁটে যাই, বালিতে আমাদের পায়ের ছাপ পড়ে যায়, বা যে কোনো জায়গায় বাড়িতেও যদি পায়ে কোনো কালি লেগে থাকে, জল লেগে থাকে, একটা পায়ের ছাপ পড়ে, সেটাকে ফুটপ্রিন্ট বলা হয়। আর ডিজিটাল ফুটপ্রিন্ট কথাটার মানে হচ্ছে পায়ের ছাপ না, আমরা ইন্টারনেটে যা যা কাজ করেছি। আমি ধরে নাও ইন্টারনেট খুলেছি, ধরে নাও 12টা বেজে 10 মিনিটে আমি ইন্টারনেট কোনোভাবে খুলেছি। এবার আমার যে ইন্টারনেট কখন গিয়ে, ধরে নাও আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি, আমি 2টোর সময় বন্ধ করেছি, মানে ইন্টারনেট সার্ভিং করাটা বন্ধ করলাম। সেখানে আমি অনেক কিছুই করতে পারি। আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, আমি ইউটিউব ইউজ করতে পারি, আমি ইনস্টাগ্রাম ইউজ করতে পারি, এবং আমি কোনো গুগল ক্রোমে কোনো ব্রাউজিং করতে পারি। যা যা জিনিস করেছি তার একটা ট্র্যাক রেকর্ড থাকে, বা বলতে পারি লক ফাইল তৈরি হয়ে যায় যে আমরা যা যা কাজ করেছি। এটা কি বেসিসে হয়? আমাদের ইন্টারনেটের আইপি অ্যাড্রেসের বেসিসে হয়। বাট আইপি অ্যাড্রেস কি জিনিস? যেটা আমাদের ইন্টারনেটে আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাদের এই অ্যাড্রেসটা দরকার থাকে। দু রকম অ্যাড্রেস হয়, যে কোনো ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ম্যাক অ্যাড্রেসের গল্প থাকে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস থাকে, আর থাকে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এই আইপি দিয়ে যেই ওয়াইফাই বা যেই ইন্টারনেটে কানেক্ট করা, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই আইপিটা দিয়ে দিয়েছে, সেই আইপিতে যখন আমি ইন্টারনেটে অ্যাক্টিভ হলাম বা কানেক্ট করলাম, এই আইপি রেসপেক্টে আমরা যা যা কাজ করেছি সেটাকে যদি একটা ট্র্যাক করা হয়, সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ আ ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হয়। যার বেসিক ডেফিনেশন একটা কথা বলেছে যে ডিজিটাল ফুটপ্রিন্ট মিনস দ্য মার্ক অর ডেটা উই লিভ বিহাইন্ড ওয়েন ইউ ইউজ দ্য ইন্টারনেট। মার্ক বা ডেটা কথাটার মানে হচ্ছে এটাই যে আমরা যা যা কাজ করলাম যখনই আমাদের ফোন অনলাইন, বলতে দেখে লেখা আছে এভরি টাইম উই ইউজ আ ফোন অর কম্পিউটার অনলাইন উই ক্রিয়েট স্মল রেকর্ড অফ আওয়ার অ্যাকশন। ইংলিশ ভাষাটায় বাংলাতে বললাম, আমাদের যখন কোনো মেশিনের সাহায্যে, সেটা ফোন হতে পারে, ট্যাবলেট হতে পারে, কম্পিউটার হতে পারে, যখনই আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করি তখন সেই মোমেন্ট অফ টাইমে আমরা যা যা জিনিস কাজ করলাম সেই কাজটার রেকর্ড যেটা তৈরি হলো সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ আ ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু আমরা বলে জানি। তো এক্সাম্পল রয়েছে যে ধরো না কোনো ওয়েবসাইট ভিজিট করলে, কোনো ফটো আপলোড করলে, কোনো ভিডিও দেখলে ইউটিউবে, ধরে নাও কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু কমেন্ট করলে, এ থেকে জেড যা যা করেছি আমরা, ছোট থেকে ছোট এরকম কোনো যে কোনো ইন্টারনেট কানেক্ট করে যে কাজগুলো তোমরা করতে পারি, যা যা করে থাকি না কেন, সেই যে গল্পটাকে ওয়ান কাইন্ড অফ আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট বলে কিন্তু আমরা জানি। ডিজিটাল ফুটপ্রিন্টকে যদি আরো বিস্তারিত গল্পে যদি বলি, এটা দুরকম জায়গা থেকে হতে পারে, মানে দুরকম ডিজিটাল ফুটপ্রিন্ট হয়। একটাকে বলে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট, একটাকে বলে প্যাসিভ। এ মানে অ্যাক্টিভ, পি মানে প্যাসিভ। অ্যাক্টিভ কথাটার মানে যেটা আমি জানছি যে আমার কিন্তু একটা ট্রেস মার্ক আমি ফেলে যাচ্ছি। যেরকম আমি যদি কথা বললাম, কোনো ছবি যখন আমি স্ক্রল করে দেখলাম, ফেসবুকের কথা বলছি, আমি যদি সেই ছবিটা একটা লাইক দিলাম বা আমি ছবিটায় কোনো কমেন্ট দিলাম, তো এই যে যখন লাইক বা কমেন্ট দিলাম, আমি কিন্তু বুঝে গেলাম, আমি জানলাম নিজের স্বইচ্ছায় জেনে যে আমি কিন্তু ওই কাজটা করেছি, এটা আমি কিন্তু নিজেই জেনে কিন্তু করলাম। তাহলে এটাকে বলে অ্যাক্টিভ ফুটপ্রিন্ট বলতে পারি, ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে পারো। প্যাসিভ মানে যেটা আমি ধরো কোনো ওয়েবসাইট ভিজিট করলাম, আমার অজান্তে আমি একটা মার্ক পেছনে ছেড়ে দিলাম, বা আমার ফুটপ্রিন্টটা পেছনে ছেড়ে দিলাম, যে আমি এই ওয়েবসাইটটা ভিজিট করেছি, সেটা আমি অজান্তে আমার ইনফরমেশনটা ওই ট্র্যাক রেকর্ডের মধ্যে চলে গেল। এটা আমি জানি যে আমি যদি কাউকে কমেন্ট করি বা আমি কোনো মেসেজ করি কাউকে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি জেনে করছি, তারও কিন্তু রেকর্ড থাকছে, এই আইপির এগেইনস্টে তারও রেকর্ড কিন্তু আমার রয়ে যাচ্ছে। এটাকে বলে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট, আরেকটাকে বলা হয় প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট, যেটা আমি অজান্তে আমার এই ইনফরমেশন গুলো আমার কিন্তু ওই ট্র্যাক হয়ে যাচ্ছে বা রেকর্ড ফাইলে কিন্তু আমার চলে যাচ্ছে। হাউ অনলাইন অ্যাক্টিভিটি লিভ ট্রেসেস, কিভাবে ট্রেসটা, এই যে ট্রেসিং যেটা বললাম কথাটা, যে আমার ট্র্যাক রেকর্ড হচ্ছে, তৈরি হচ্ছে, কিভাবে হয়? যেরকম এক্সাম্পল, এভরি ক্লিক, এভরি সার্চ বলতে পারো, মেসেজ করলাম, পোস্ট করলাম, যে ওয়েবসাইটে করছো বা কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনে করছো, যে কোনো ক্লিক করো, যে কোনো জায়গায় তুমি যখন ক্লিক করো, এই যে আমরা গুগল মিটের সাহায্যে যে ক্লাসটা কন্ডাক্ট করাচ্ছি, যে মিটিং লিঙ্কেও যে ক্লিক করেছো, তারও কিন্তু একটা কিন্তু ট্র্যাক রেকর্ড পেছনে কিন্তু চলে আসছে। তুমি যখন ইভেন ডিলিটও যখন করো, কোনো ছবি ডিলিট করলে, কোনো ভিডিও আমি ডিলিট করলাম ইউটিউব থেকে, ধরে নাও যে কোনো কিছু কপি করলাম, এই যে ধরে নাও অনেক জায়গা থেকে এরকম ঘটনা হয় যে আমরা কোনো নোটস বানাচ্ছি, উইকিপিডিয়া বা কোনো প্ল্যাটফর্ম থেকে কপি করে নিজে পেস্ট করে বানালাম, এই যে কপিটাও যে করেছি তারও কিন্তু একটা রেকর্ড কিন্তু চলে আসে, যে আমি এই ওয়েবসাইট থেকে এই কন্টেন্টটাকে কপি করেছি। তাহলে ছোট ছোট সূক্ষ্ম জিনিস কিন্তু এখানে আমাদের সব কিন্তু ট্র্যাক থাকে, মানে এ থেকে জেড আমাদের ওই আইপি অ্যাড্রেস যদি কোনো ভাবে ধরা যায়, ওই মানুষটা কি কি কাজ করেছে ইন্টারনেটে
সবকিছু ট্র্যাক রেকর্ড কিন্তু তোমার রয়েছে, সব দেখা যায় এগুলো। কোম্পানি অফেন ইউজ দিস ডিজিটাল ট্রেসেস টু শো ইউর পার্সোনালাইজ অ্যাড অর ইমপ্রুভ দেয়ার সার্ভিস। যেরকম সিম্পল এই কথাটা যদি একটা আইডিয়া বলে, এটা এখন খুব প্রচলিত, আমরা মেশিন লার্নিং বলেও চালাই। তো মেশিন লার্নিং তো বা আমাদের এআই আসলো কিভাবে, এআই একটা পার্ট মেশিন লার্নিং যদিও বা। তো এটা হচ্ছে কিভাবে যদি বলি, এই যে আমরা যা এই যে একটা দিনে আমি ম্যাক্সিমাম কোন ওয়েবসাইটে ভিজিট করি, কি দেখি, কি করি, তো সেই ডেটাগুলো কিন্তু কোনো কোম্পানি তাদের কাছে কিনে নেয়। কিনে নিয়ে তারা দেখে যে আমার যে ইউজার সে কোনগুলো বেশি দিচ্ছে, বা তাদের যদি প্ল্যাটফর্মই হয় তাদের কাছেও রয়েছে। তো সেই জিনিসপত্রগুলোই পরবর্তীকালে আমাদের কিন্তু সবার আগে দেখায়। আমি যদি ধরো একদিন ধরে আমি মোবাইল ফোন সার্চ করেছি, পরের দিন আমার ওই মোবাইল ফোনগুলো আমার ইউটিউবের অ্যাডে দেখাচ্ছে বা অন্য কোনো জায়গায় অ্যাডে দেখাচ্ছে, বা আমি ফ্লিপকার্ট খুললে দেখায়, অ্যামাজন খুলে দেখায়। এগুলো দেখায় কেন? কারণ কি এগুলো আমার ডেটাগুলো ওদের কাছে রয়েছে, এগুলো সেই ডিজিটাল ফুটপ্রিন্টের মারফতেই কিন্তু ডেটাগুলোকে কালেকশন করা হচ্ছে। ইম্পর্টেন্স অফ মেনটেনিং আ পজিটিভ ডিজিটাল আইডেন্টিটি, কি ইম্পর্টেন্স রয়েছে? আওয়ার অনলাইন বিহেভিয়ার রিপ্রেজেন্ট আস, দিস ইজ কল্ড ডিজিটাল আইডেন্টিটি। তাহলে আমরা যে অনলাইনে যেভাবে আমরা কাজ করছি সেটা কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, মানে আমরা কি কাজ, আমরা ভালো মানুষ কি খারাপ মানুষ, এটাই তো বিহেভিয়ার আমরা বলবো। আমরা যদি কোনো খারাপ কাজ করি অনলাইনে, সেটা আমি খারাপ মানুষ হয়ে গেলাম, ভালো কাজ করলে ভালো মানুষ হবে। তো এটা কিন্তু আমাদের ডিজিটাল আইডেন্টিটি কিন্তু আমাকে এই কাজের মারফত কিন্তু আমরা প্রমাণ করি। আমাদের কিন্তু কেউ চেনে না, আমাদের মুখ ধরে কেউ জানে না। একটা আইপি অ্যাড্রেস থেকে এতগুলো কাজ হয়েছে, সেটা ভালো কাজ কি খারাপ কাজ, কাজের ভিত্তিতে দেখে কিন্তু আমাদের বোঝা হয়। সেখান থেকে আমার আইডেন্টিটি তৈরি হয় যে এই আইপির যে মানুষটা হোল্ডার রয়েছে সেটা ভালো কাজ করেছে, সারাদিন একটা ভালো কাজ সে করে, তার যদি পুরো ট্র্যাক রেকর্ড দেখা হলো, প্রত্যেকটা জায়গায় সে ভালো কাজ করে, কোনো রকম খারাপ তার কোনো রেকর্ড নেই। এইভাবেই কিন্তু ট্রেসিং হয় এগুলো। আর গুড ডিজিটাল ইমেজ হেল্প আস বিল্ড ট্রাস্ট and it can be helpful for studies, job, future opportunities। যে কোনো ডিজিটাল যে কথাটা বললাম, ডিজিটাল ইমেজ বা আইডেন্টিটি যেটা আমরা কাজের মারফতে তৈরি করলাম, সেটা পরবর্তীকালে আমাদের অনেক জায়গায় সাহায্য করবে। আমাদের প্রতি একটা বিশ্বাস কিন্তু বাড়বে, যে মানুষটা, ব্যক্তিটা যে কাজগুলো করেছে সে কোনো খারাপ কাজ করেনি, তার ম্যাক্সিমাম তার বিশ্বাসটাও কিন্তু পরবর্তীকালে তাদের কোনো অনেক জায়গায় হেল্প করে। অ্যাভয়েড পোস্টিং রুড, ফলস, হার্মফুল কন্টেন্ট ওয়ান্স পোস্টার অনলাইন, ইট ক্যান বি সিন বাই মেনি পিপল। একদম সিম্পল কথা, যে আমরা খারাপের মধ্যে কি কি কাজ হতে পারে, ভুলভাল কাজ করা, ভুলভাল ফটো পোস্ট করা, বাজে বাজে কমেন্ট করা, এরকম ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমরা যতটা পারি অ্যাভয়েড করা উচিত। এতে আমাদের কি হয়, আমাদের নেগেটিভ ডিজিটাল আইডেন্টিটি কিন্তু আমাদের তৈরি হয়। ঠিক আছে, এরকম একটা টিপসের মধ্যে রয়েছে থিঙ্ক বিফোর ইউ পোস্ট। কিছু জিনিস পোস্ট করার আগে ভেবে নাও তুমি কি পোস্ট করতে চাইছো, তার জন্য কি খারাপ হতে পারে, তার জন্য কি ভালো হতে পারে, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্টের মধ্যে চলে আসলো। সেকেন্ড পয়েন্ট বলছে ডিজিটাল সোসাইটি এবং নেটিজেন। খুব ইম্পর্টেন্ট কথাগুলো এখানে ডিল করবো। মিনিং অফ ডিজিটাল সোসাইটি কি বলতে চেয়েছে? আর ডিজিটাল সোসাইটি ইজ আ কমিউনিটি ওয়্যার পিপল use technology like internet, smartphone and computer to communicate, work, study and share information। একটা ডিজিটাল সোসাইটি কথাটার মানে কি? মানে সবাই তার এখন ডিজিটালাইজড হয়ে গেছে। কথাটা যখন আমরা বলি, এখন আমরা খুব একটা ক্যাশ ক্যারি করি না, সব অনলাইন পেমেন্ট করি। এটা একটা ডিজিটাল ইন্ডিয়ার একটা বড় উদ্যোগ, এটা আমরা অলরেডি অনেক দিন ধরে ব্যবহার করছি। তাহলে একটা ডিজিটাল সোসাইটি কথার মানে হচ্ছে যে সোসাইটি, মানে একটা গ্রুপ অফ পিপলস যারা রয়েছে বা মানুষজন, তারা পুরো জিনিসটাই একদম ডিজিটালি কাজ করছে। মানে ওখানে কোনো ম্যানুয়াল কোনো গল্প নেই, ইন্টারনেট ব্যবহার করছে, স্মার্টফোন ব্যবহার করছে, কমিউনিকেশন করছে ভায়া হোয়াটসঅ্যাপ। এখনকার দিনে যদি কেউ চিঠি পাঠিয়ে মানুষের সঙ্গে কথা বলে, তাহলে মানে সে কিন্তু ডিজিটাল সোসাইটির পার্ট না। এখন সবাই কিন্তু এখন হোয়াটসঅ্যাপেই সেই কমিউনিকেশন করছে, ইমেলের মারফতে কমিউনিকেশন হচ্ছে। সিম্পল কথা, অনেক যেহেতু টিচাররা এটার ভিডিওটা তোমরা দেখছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক জায়গায় এরকম গল্প আজও রয়েছে যে স্কুলে, আমাদের যে প্রাইভেট স্কুলে যখন আমাদের সিভি দিতে হয়, এখন অনেক জায়গায় আমাদের কেরিয়ার ওয়েবসাইট চলে এসেছে। ভালো ভালো স্কুল আছে, ডিপিএস বলো, দিল্লি পাবলিক স্কুল বলো, ভালো ভালো সব পশ্চিমবঙ্গে যে স্কুলগুলো রয়েছে, নাম করা যে স্কুলগুলো রয়েছে, বিড়লার যতগুলো স্কুল রয়েছে, তো সেখানে গিয়ে আমরা কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে সিভি মেল করতে পারি। কিন্তু আজও এরকম জায়গা রয়েছে, এরকম স্কুল রয়েছে যেখানে আমাদের এই সিভি গুলোকে গিয়ে ম্যানুয়ালি গিয়ে হ্যান্ড টু হ্যান্ড স্কুলে ডিপোজিট করতে হয়। তাহলে কি এই স্কুলগুলো কি ডিজিটাল সোসাইটির পার্ট? একদমই কিন্তু না, তারা এখনো আপডেট হয়নি। এখনকার দিনে 2025 সালে দাঁড়িয়ে বা 2026 আগামী সালের আসবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষেরা যদি এখন পুরো জিনিসটা সোশ্যালাইজড ডিজিটালি না হতে পারে, তাহলে কিন্তু তারা ডিজিটাল সোসাইটির কোনোভাবে কিন্তু পার্ট আমরা বলতে পারি। যেখানে পুরো জিনিসটাই ভায়া অনলাইন, ভায়া ইন্টারনেটের মারফতে টেকনোলজি ইউজ করে সব কিন্তু কাজ হচ্ছে। অনেক জায়গায় এখন কাজকর্ম অনলাইন মোড অফ ওয়ার্কিং চলে এসছে, স্টাডি অনলাইনে চলে এসছে। এই জিনিসগুলো অনেক ফ্লেক্সিবল অনেক জায়গায় এসছে, যারা এগুলো ব্যবহার করছে তারা কিন্তু একটা ডিজিটাল সোসাইটির পার্ট।
It connects people from all over world and makes life easier through online learning, e-banking, shopping and social media. সব থেকে সিম্পল এই লাইনটার এক্সাম্পল এক কথায় বুঝতে পারো যে এই যে তোমরা আমার ভিডিওটা দেখছো, তোমরা আমাকে পার্সোনালি কখনো আমার সঙ্গে দেখা করোনি, পার্সোনালি আমাকে চেনো না, বাট এই প্ল্যাটফর্মটা আমি অ্যাডাপ্ট করেছি এজ আ ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তোমরা গুগল ড্রাইভে ভিডিও রয়েছে, ড্রাইভের লিঙ্ক তোমাদের প্রোভাইড করেছে, তোমরা যেখান থেকে যেই শহরে থাকো না কেন, যেই স্টেটে বিলং করো না কেন, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নিজের বাড়ি বসে একদম। হ্যাঁ, এই যে অনলাইন ই শপিং গল্পটা, যেটা ই কমার্সও বলতে পারি, যে কোনো জায়গা থেকে জিনিসপত্র কিনতে পারছো, যে কোনো তোমার যে সেলার, সে দোকানটা তোমার বাড়ির সামনে নেই, এটা অলরেডি বেসিক ই কমার্সের একটা খুব বড় গল্প। ই ব্যাংকিং মানে যে অনলাইন গুগল পে, ফোন পে ব্যবহার করছো, তো এইগুলো কিন্তু একটা ডিজিটাল সোসাইটির কিন্তু একটা বড় পার্ট। এগুলো এইসব জিনিসগুলো আমাদের লাইফে, এগুলোকে যত তাড়াতাড়ি মানুষ ইন্টিগ্রেট করতে পারবে, তাদের লাইফ অনেকটা কিন্তু ইজি হয়ে যাবে। সিম্পল আগেকার দিনে একটা টাকা ট্রান্সফার করার জন্য কত হ্যাঙ্গাম ছিল, ব্যাংকে যাও, এই করো সেই করো, এখন প্রচন্ড ইজি, সেকেন্ডের মধ্যে টাকা কিন্তু আমাদের যদি সব সেট আপ থাকে, আমরা যদি ডিজিটাল সোসাইটির পার্ট হই, যদি আমরা যদি ফোন পে, গুগল পে ব্যবহার করি, আমরা ইজিলি কিন্তু সেকেন্ডের মধ্যে এই কাজগুলো কিন্তু আমরা করে নিতে পারবো। এক্সাম্পলে যেরকম একটা লিখেছি যে স্টুডেন্ট অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস অর ফ্যামিলি টকিং থ্রু ভিডিও কল। আগেকার দিনে ভিডিও কল করাটা বিদেশ থেকে মানে নর্মাল, মানে খুব বড় ব্যাপার হয়ে গেছিল। এটা খুব বেশি না হলো 2015-16 সালের কথা বললে, তখন একটা এই অনলাইন ভিডিও কলের গল্পর যে অ্যাপ, পপুলার অ্যাপ ছিল স্কাইপ। আজ সে স্কাইপের নাম হুদাও হয়ে গেছে গুগল মিট আসার পর থেকে, বা আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিও কল অপশন দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো একটা সময় আমাদের ছিলই না। স্কাইপ চার্জ করতো বিদেশের কল করতে, এখন মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, হোয়াটসঅ্যাপের মারফতে ভিডিও কল সে করতেই পারবে, তার ইন্টারনেট থাকলেই হলো। আমাদের গুগল মিট রয়েছে, যে কোনো জায়গা থেকে সে ভিডিও কল করতে পারছে, কথা বলতে পারছে। তো এগুলো কি একটা ডিজিটাল সোসাইটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে রেসপন্সিবিলিটি অফ আ ডিজিটাল সিটিজেন, যাকে নেটিজেনও বলা হয়। দেখো, একটা যখন আমরা সোসাইটিতে থাকি, যে সোসাইটির কথা বলছি, যে ডিজিটাল সবকিছু আজ ডিজিটালি হচ্ছে, সব কাজ আমাদের ডিজিটালে চলে গেছে। তো আমাদের ডিজিটাল, যেরকম আমাদের বাড়ির সামনে সোসাইটিটাকে ভালো রাখাটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালোভাবে কথা বলা, নোংরা করা না, নোংরা ফেলা না, বাজে কথা বলা না, ঝগড়াঝাটি মারপিট করা না। এটা হচ্ছে একটা আমাদের নর্মাল সোসাইটির থেকে থাকার একটা ওয়ান কাইন্ড অফ বলবো ভালোভাবে থাকার একটা আমরা প্রযোজ্য উপায় কিন্তু আমরা নিয়ে আমরা চলি। কিন্তু এই যে যদি আজ পুরো আইডিয়াটা আজ ডিজিটালি চলে গেছে, আজ সবকিছু ডিজিটাল সোসাইটি বিল্ড আপ হয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, আমাদের আদার্স অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো এইটাতে আমাদের রেসপন্সিবিলিটি কিভাবে আমরা ভালো কাজ করতে পারবো বা ভালোভাবে ব্যবহারটা করতে পারবো, সেটাকে আমি ওয়ান কাইন্ড অফ আ নেটিজেন শব্দতে বুঝি। নেটিজেন কথাটার মানে হচ্ছে সিটিজেন অফ আ ইন্টারনেট। খুব ইম্পর্টেন্ট কথা, এখান থেকে প্রশ্ন আসার খুব বড় বড় জায়গা রয়েছে। তাকে নেটিজেন বলা হয়। কয়েকটা টার্ম খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন 2023 সালেও এসছে, আর এই বছরেও কিন্তু আসার জায়গা রয়েছে। তো নেটিজেন কথাটা অর্থ হচ্ছে আমাদের, আমরা ইন্টারনেটে যে ব্যবহার করছি, উই আর আ সিটিজেন, আমরা মানুষ, আমরা ইন্টারনেট ব্যবহার করছি, আমাদের কি কি রেসপন্সিবিলিটি থাকা উচিত, যে কি কি জিনিস ভালো, যেরকম আমরা সোসাইটি থাকলে সোসাইটিকে ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রাখাটা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকা দরকারটা, ময়লা করবো না, মানে কোনো রকম ঝুট ঝামেলা করবো না, ঝগড়া করবো না, এই যে আমাদের একটা রেসপন্সিবিলিটি, একটা ভালো সোসাইটিকে ডেভেলপ করার জন্য, সেটা যেটা আমাদের মানুষের একটা নর্মাল সোসাইটিকে ডেভেলপ করার জন্য যে রেসপন্সিবিলিটি থাকে, সেম যারা ইন্টারনেট ব্যবহার করছে, ইন্টারনেট যেটা সিটিজেন বলতে পারি, তারা কি কি রেসপন্সিবিলিটি বা কি রেসপেক্টেবল কাজ করবে, জিনিসটা একটা গুড সোসাইটি, ডিজিটাল সোসাইটি তোমরা তৈরি করতে পারে। ফার্স্ট পয়েন্ট বলছে, ইউজ দ্য ইন্টারনেট এথিক্যালি অ্যান্ড সেফলি, অ্যাভয়েড ইনলিগাল ডাউনলোডস অর হার্মফুল সাইটস। ফার্স্ট, যে আমরা যখন ইন্টারনেটটা ইউজ করব, এথিক্যালি ইউজ করবো। এথিক্যাল কথাটার মানে হচ্ছে ভদ্র, আমি যদি সিম্পল বাংলা ভাষায় বলি, অ্যাকচুয়াল মানে না গেলেও, যে আমরা ভদ্র সভ্য জায়গা থেকে ভদ্র সভ্য জিনিস আমি ডাউনলোড করব। সিম্পল যদি আমি একটা কথা বলি, অনেক লোকের এখনকার দিনে টরেন্ট বলে একটা ওয়েবসাইট রয়েছে, যেখানে আমরা যে কোনো সিনেমা, গান, সফটওয়্যার বিনা পয়সায় আমরা ওখান থেকে ডাউনলোড করতে পারি। সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে পয়সা না দিয়ে করাটাকে পাইরেসি বলা হয়। তো এই যে ডাউনলোড করছি, মানুষ ভাবছে এটা খুব ভালো, আমরা বিনা পয়সা পাচ্ছি, সিনেমা হলে গিয়ে টিকিট কাটতে হচ্ছে না, সিনেমাটা পেয়ে যাচ্ছি। কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনলিগাল অ্যাক্টিভিটিস। দেখো, যে মানুষটা পয়সা খরচ করে সিনেমাটা বানাচ্ছে, তার তো লস হচ্ছে। যদি এই সিনেমা ডাউনলোড করার পর যদি আদার্স লোকের কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো আর সিনেমা হলে গিয়ে দেখবে না, তার তো লস হচ্ছে। তো এখন এই লসেসটা আগে কিন্তু ছিল না, এটা এখন কিন্তু লসেসটা অনেক বেড়ে গেছে। আমরা ভুলভাল ওয়েবসাইটে যাতে ভিজিট করবো না, হার্মফুল ওয়েবসাইট, যেখান থেকে আমাদের নিজস্ব সমস্যা হতে পারে, ভাইরাস হতে পারে, হ্যাক হতে পারে, এই জিনিসপত্রগুলো মাথায় কিন্তু আমাদের রাখতে হবে। তাহলে আমাদের সেফ জায়গাতে কিন্তু আমাদের অ্যাক্সেস করতে হবে। রেসপেক্ট আদার ওপিনিয়ন, ইভেন ইফ ইউ ডিসএগ্রি, বি পোলাইট অনলাইন। অনেক জায়গায় অনেক রকম এখন দেখতে পাচ্ছ, অনেক আমাদের
অনেক জায়গায় ঝুট ঝামেলা আন্দোলন চলছে এসএলএসটি নিয়ে। তো সেখানে কারোর কোনো মন্তব্য কেউ আমরা একসেপ্ট করছি, আর কারোর কোনো মন্তব্য আমরা একসেপ্ট করতে পারছি না। বাট যেখানে আমি যার কথা শুনতে ভালো লাগছে না বা অ্যাকসেপ্ট করতে পারছি না, তাকে কিন্তু খারাপ কথা বলার অধিকার আমার নেই ইন্টারনেটের মারফতে, সোশ্যাল মিডিয়ার মারফতে। এটা করা কিন্তু উচিত না। তাহলে তুমি যদি এগুলো না করো, তাহলে তুমি কিন্তু একটা রেসপন্সিবল এবং একটা গুড নেটিজেন তুমি নিজেকে বলতে পারো। রিপোর্ট সাইবার বুলিং অন রং কন্টেন্ট, হেল্প মেক দ্য ইন্টারনেট বি আ সেফার প্লেস। এই যে অনেক সাইবার বুলি, কথাটার পরবর্তীকালে গিয়ে একটু পড়বো। কথাটার বেসিক মানে হচ্ছে যে আমাদের অনলাইনে সোশ্যাল মিডিয়া বলতে পারি বা অনলাইন কোনো গ্রুপের মারফতে সবাই মিলে যদি একটা মানুষকে খারাপ কথা বলে, ইন্টারনেটে সামনাসামনি না, কিন্তু সামনাসামনি করা মানে ওটাকে বুলি বলা হয়। আর ইন্টারনেটের মারফতে যদি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে বা কোনো সমষ্টিকে যদি আমরা খারাপভাবে তাকে কথা বলি বা সবাই মিলে তাকে যদি বুলি করি, মানে খারাপ কথাবার্তা, খারাপ ইন্টেন্ট দিই, তখন তাকে সাইবার বুলি বলা হয়। তো যদি কখনো এরকম সাইবার বুলি হয়, চেপে থেকো না, সঙ্গে সঙ্গে গিয়ে কমপ্লেন করো। আমাদের সাইবার সেলের গল্প রয়েছে, লালবাজার সাইবার সেল আছে, প্রফেশনাল যে কোনো জায়গার সাইবার সেলে কমপ্লেন করলে তার এগেনস্টে নিশ্চয়ই কিন্তু একটা ভালো হবে, এবং যারা করছে তাদেরকে একটা উপযুক্ত, যখন পরবর্তীকালে লসগুলো আমরা দেখবো গিয়ে তাদের সাজা হলে, তাহলে কিন্তু আলটিমেটলি এখান থেকে কিন্তু অনেকটা আমাদের ইন্টারনেটটা ক্লিন হয়ে যাবে। মানে খারাপ মানুষের থেকে আমরা জিনিসটাকে একদম ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, কারণ এরাই হচ্ছে সেই খারাপ, মানে ওয়ান কাইন্ড অফ সেই মানুষ যাদের জন্য আজ সোসাইটি খারাপ হচ্ছে। এদিকে থেকে আমাদের সরাতে হবে। প্রোটেক্ট প্রাইভেসি ফ্রম অফ ইউর সেলফ অ্যান্ড আদার। নিজস্ব প্রাইভেসি কখনো আমাদের ইন্টারনেটে ওপেন করা উচিত না। কোথায় থাকি, অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া উচিত না। নেভার শেয়ার ইউর পাসওয়ার্ড আর পার্সোনাল ডিটেল কেয়ারলেসলি। যে কোনো মানুষকেই চাইলে আমরা সব কিছু জিনিস দেওয়া উচিত না। আর বোঝা উচিত যে মানুষটা কি, সে মানুষটা তো ভালো কিনা, তাকে চিনি কিনা, এগুলো কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে একটা পার্ট। প্রোটেক্ট ইউর প্রাইভেসি। নেক্সট পয়েন্ট চলে গেলাম, ইম্পর্টেন্ট অফ এথিক্যাল বিহেভিয়ার অনলাইন। কি কি ইম্পর্টেন্ট আমাদের এথিক্যালি বিহেভিয়ার অনলাইনে থাকা দরকার, মানে যখনই আমরা ইন্টারনেট ব্যবহার করব কিরকম ধরনের ব্যবহার থাকা দরকার, সেটাই আমরা দেখবো। এথিক্স কথাটার মানে কি, ইন জেনারেল বললাম ভালো জিনিস বলেছিলাম, যেটার অ্যাকচুয়াল মানে বললাম রাইট অ্যান্ড ফেয়ার, যেটাকে ঘুরিয়ে পিছিয়ে তাই হবে। ফেয়ার মানে হচ্ছে ঠিক কাজকর্ম, রাইট মানে হচ্ছে উচিত, হ্যাঁ একদম ঠিক জিনিসপত্র করাটাই আমাদের এথিক্স আমাদের বোঝায়, ঠিক আছে। তো ওয়েন ইউ ইউজ দ্য ইন্টারনেট উই মাস্ট ফলো অনলাইন এথিক্স টু ক্রিয়েট আ সেফ অ্যান্ড রেসপেক্টেবল এনভায়রনমেন্ট। আমি যখন একটা অনলাইন জায়গা ব্যবহার করছি, আমি এমন কোনো কাজ করব না যে আমার সোসাইটি, আমার অনলাইন এনভায়রনমেন্টটা আমি টক্সিক করে দেবো। যা যেটুকু করা দরকার আমাদের ভালো করার জন্য বা ভালো আরো মানুষের করার জন্য, সেগুলো আমরা সেটাকে মাথায় রেখেই চলবো। এমন এমন কাজ করব মানুষের যাতে ভালো হয়, রাদার দ্যান মানুষের কোনো খারাপ হয়। এটা কিন্তু আমাদের এথিক্সের মধ্যে পড়ে না। অনলাইন এথিক্স ইনক্লুড কি বলছে, ডু নট স্পিক ফ্রড নিউজ অর ফলস ইনফরমেশন। এখনকার দিনে এটা খুব ইজিলি সবাই এখন এই জিনিসটা করে, যে কোনো জায়গায় যেটা সেই খবরটা নেই, সেই খবরটাকেই আমরা আলটিমেটলি প্রমোট করার চেষ্টা করি। যে কোনো পরীক্ষা হলে তার কাট অফ অ্যানালিসিস করি। আমাকেও বলা হয়েছে যে কাট অফ অ্যানালিসিস করার জন্য। আমি প্রফেশনালি আই এম নট আ কাট অফ অ্যানালিসার, আমি কিন্তু একটা সিম্পল টিচার। তো এত ডিমান্ডের পরও একটা রাফলি একটা করা যায়। তো কখনই তাহলে যেটা আমি করলাম সেটা কি করলাম, ওয়ান কাইন্ড অফ ফেক নিউজ দিলাম, যেটা হয়তো নাও হতে পারে জিনিসটা, ফলস ইনফরমেশন দিলাম। তো এমন কোনো ইনফরমেশন দেওয়া উচিত না। হ্যাঁ, মানুষ তো চাপে পড়ে করে ফেলে, কিন্তু এগুলো করা উচিত না যেখানে আরো 5টা মানুষ ওটাকে ধরে বসে রইল যে আমার তো হয়ে যাবে, আমার তো ইন্টারভিউ কল চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু একদম করা উচিতই না। ডু নট ইউজ অ্যাবিউসিভ অর হার্মফুল ল্যাঙ্গুয়েজ। অবভিয়াসলি কথা যখন বলবো আরো 5টা মানুষের সঙ্গে, আমাদের কথাবার্তা ভদ্রভাবে বলা উচিত, এবং আমাদের হার্মফুল ল্যাঙ্গুয়েজ, মেরে দেবো, কেটে দেবো, এসব কথাবার্তা বললে হবে না। ডু নট চিট, কপি অর স্টিল আদার ওয়ার্ক অর ডেটা। পরবর্তী এটা নিয়ে আরো ইন ডেপথে পড়াশোনা দেখবো হয়তো। কোনো অন্য মানুষের থেকে কোনো জিনিসকে কপি করে নিজের মধ্যে চালানো, চুরি করে নেওয়া, চিট করা, এগুলো করা উচিত না, যেটা আজকালকার দিনে খুব কমন জায়গা, কমন জিনিস এখন চলছে। তো এইসব জিনিসগুলো না করলে কিন্তু আমাদের একটা হেলদি সোসাইটি কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো। অলওয়েজ বি অনেস্ট, রেসপেক্টফুল অ্যান্ড কাইন্ড। এই 3টে শব্দ কিন্তু ভালো রাখতেই হবে। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আমরা নর্মালি জানি, এটা নিয়ে কোনো বিকল্প নেই। মানুষকে রেসপেক্ট করো এবং কাইন্ড হার্টেড হও আদার্স জন্য, তাহলেই কিন্তু তোমার অ্যাকচুয়াল যে রিয়েল ক্যারেক্টারটা অনলাইনে তোমার রিফ্লেক্ট করবে। এইভাবে একটা মানুষের বিহেভিয়ার কিন্তু আমরা অনলাইনে জাজ করতে পারি। তো এরকম মানুষ, এটা বইয়ের গল্প, বইতে লেখা, এরকম মানুষ কিন্তু কমই আছে আমাদের পৃথিবীতে। নেক্সট যেটা রয়েছে, নেট এটিকুয়েট, যেটা আমরা নেটিকুয়েটস ওখানে পড়ছিলাম, সেটাকেই ভাগ হচ্ছে নেট এটিকুয়েটসও বলা, নেটিকুয়েটসও ইনডাইরেক্টলি বলা হয়। তো নেট এটিকুয়েটস বা এটাকে বলে ইন্টারনেট এটিকুয়েটস। কথাটার মানে হচ্ছে মিনস দ্য রুলস অফ গুড বিহেভিয়ার। কি কি জিনিস করা দরকার যে তুমি একটা ভালো বিহেভিয়ার মেনটেন করে
চলবে তার নিয়মাবলীগুলো এখানে লেখা আছে। when you communicate or interact with each other, একটা প্রশ্ন বলে দিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ আসার জায়গা কিন্তু অনেকটা বেশি রয়েছে, কিন্তু টায়ার 2 সেটা তোমার ইআরএমএস বলো, কেভিএস এবং এনভিএস এ আসার জায়গা কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এখানে রুলস গুলো পড়তে হবে, কি কি জিনিস করার দরকার একটা গুড কমিউনিকেশন অন ইন্টারনেটে থাকার জন্য, কি কি বিহেভিয়ার হওয়া দরকার, সেটা পুরো স্টেপ বাই স্টেপ তলায় লেখা আছে। এটাকে আমাদের গো থ্রু করতে হবে। জাস্ট লাইক উই ফলো ম্যানার্স ইন রিয়েল লাইফ, উই মাস্ট ফলো গুড ম্যানার্স অন ইন্টারনেট। সিম্পল কথা, আমরা যেরকম দৈনন্দিন জীবনে আমাদের একটা ম্যানার্স বলে একটা গল্প রয়েছে, যে ভালোভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা বাংলা ভাষায় বলতে, তো সেটাও ইন্টারনেটটাও কিন্তু এরকম গল্প প্রযোজ্য, যে আমরা ইন্টারনেটও যখন ব্যবহার করব সেটা ভদ্রভাবে এবং আমরা ভালোভাবে করবো, যাতে আদার্সে কোনো প্রবলেম না হয়, সবাইকে রেসপেক্ট দিয়ে আমাদের চলতে হবে। ফার্স্ট গুড বিহেভিয়ার্স গুলো কি রয়েছে ডিজিটাল কমিউনিকেশনের, প্রথমেই রয়েছে গুড কমিউনিকেশন অনলাইন হেল্প বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্লিয়ারিটি। যে অনেক জায়গায় এরকম গল্প রয়েছে যে মানুষকে মানুষ অনলাইনে কখনো বিশ্বাস করতে পারে না। অনেক জায়গায় ম্যারেজ মানে আমাদের ম্যাট্রিমোনিয়ালস অনেক অ্যাপস রয়েছে যেখান থেকে অনেক রকম বড় বড় স্ক্যাম হয়ে যাচ্ছে। মানুষকে অনলাইনে মানুষ বিশ্বাস করতে পারছে, মানুষ তাকে চেনে না কেউ, স্বাভাবিক কথা। তো সেই জায়গায় কি কি জিনিস ভালো রাখলে মানুষ তাকে বিশ্বাস করতে পারবে, তা সেই পয়েন্ট। বি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ইন অল মেসেজ কমেন্টস অ্যান্ড রিপ্লাই। মানুষকে সম্মান দিয়ে সব কথা বলো, সে তুমি মেসেজে বলো কি কমেন্টে বলো বা রিপ্লাই করো। ডু নট টাইপ ইন অল ক্যাপিটাল লেটার বিকজ ইট লুক লাইক ইউ আর শাউটিং। এটা একটা নর্মাল গল্প, এটা অনেক লোক করে, অনেক লোক করে না। মানে সব রকম তুমি ক্যাপিটাল ওয়ার্ড মানে ইউজ করো না যখন কোনো মেসেজ করছো, কোনো রিপ্লাই করছো। মিক্স অ্যান্ড ম্যাচ, মানে আপার কেস লোয়ার কেস, কথাটার মানে হচ্ছে আপার কেস ক্যারেক্টার অ্যান্ড লোয়ার কেস ক্যারেক্টার, মানে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর দুটোকে মিলিয়ে করো। সবগুলো বড় হাতের যদি অক্ষর দিয়ে আমরা কোনো মেসেজ করি, এটা অনেক লোক জানে, অনেক লোক জানে না বলে এটা নিয়ে খুব একটা কথা ওঠে না। যদি আমরা সব বড় হাতের দিয়ে লিখি, তাহলে ওয়ান কাইন্ড অফ এটা বোঝা যায় যে আমি একটা মানুষের উপরে চিৎকার করে কথা বলছি, এই কথাটা বোঝায়। ইউজ গ্রিটিং অ্যান্ড এন্ডিং, যে হ্যালো, থ্যাংক ইউ, রিগার্ডস, এই কথাগুলো ব্যবহার করা উচিত মানুষের সঙ্গে কমিউনিকেশন করার সময়। তাতে কি থাকে, ভদ্র মানুষ বলে কিন্তু মানুষ কিন্তু ইন্টারনেটটাকে বুঝবে না, মানুষটাকে ইন্টারনেটে কেউ চেনে না। স্বাভাবিক কথা, যে কোনো মানুষের কোনো মেসেজ যখন আমরা পাই, আমরা তাকে চিনি না সে মানুষটা কে, বাট যদি তারা সুন্দর করে বলে হ্যালো বা থ্যাংক ইউ, এই শব্দগুলো ব্যবহার করলে আমরা ভাববো যে না, মানুষটা তারা সত্যি একটা ভালো মানুষের কথাবার্তা, লেখাটা ভালো। এইভাবে আমরা মানুষটাকে চেনার চেষ্টা করি, চিনতে তো পারি না কখনোই, সেই সব ভালো ভালো কথা বলেও মানুষকে স্ক্যাম করছে, সেটা বড় কথা না, বাট অ্যাটলিস্ট একটা গুড ওয়ে অফ ডিলিং উইথ দ্য আদার, সেটা আমি বলতে পারি। থিঙ্ক বিফোর ইউ সেন্ড আ মেসেজ, ওয়ার্ড ওয়ান সেন্ড ক্যান নট বি টেক ব্যাক। খুব ইম্পর্টেন্ট কথা, যেটা মুখের শব্দ, যে আমরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বাংলা ভাষা ব্যবহার করি। একবার তোমার মুখ থেকে যে শব্দটা বেরিয়ে, তুমি সেটা কিন্তু ফেরত দিতে পারবো না। এই জন্য একটা মানুষকে কোনো কিছু বলার আগে দুবার ভেবে নিতে হয়, এটা নিয়ম, এটা আমরা নর্মালও করি। আর সেম ফর দ্য ইন্টারনেটের জন্য, আমরা যেটা মেসেজ পাঠাবো সেটাকে দুবার ভেবে নিতে হয়। এখন তো তাও এই ফিচার্সটা চলে এসছে, যেটা মেসেজ লিখে আমরা ডিলিট করতে পারি বোথ দ্য এন্ড থেকে, মানে সেন্ডার প্লাস রিসিভার দুটো এন্ড থেকে ডিলিট করা যায়। তো এটা একটা ভালো ফিচার্স এসছে। কিন্তু এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেরকম হোয়াটসঅ্যাপেরই অনেক ভ্যারাইটি রয়েছে, যেরকম জিবি হোয়াটসঅ্যাপ বলো, ইউইও হোয়াটসঅ্যাপ আছে, যেগুলো এই মেসেজটা যখন ডিলিট করে দেওয়ার পরও কিন্তু সেন্ডারের এন্ডে কিন্তু ডিলিট হয় না। এরকম যদি কোনো সেন্ডার বা রিসিভার যদি কোনো মেসেজ এরকম হোয়াটসঅ্যাপ ইউজ করে, তখন কিন্তু সেটা তুমি সে দেখে নেবে। তো এই জন্য বেটার, যখন আমরা লিখবো কোনো কথা, যখন বলবো, সেটা ভেবে চিন্তে বলাটা খুব দরকার। মানে একবার লিখে দিলে সেটা কিন্তু পরবর্তীকালে আর রিব্যাক হওয়ার কোনো জায়গা নেই। নেক্সট হচ্ছে ইমেল, চ্যাট অ্যান্ড ফোরাম এটিকুয়েটস। কি কি গল্প রয়েছে, ওয়েন উই কমিউনিকেট থ্রু ইমেল, চ্যাট অর অনলাইন ফোরাম, কি কি জিনিস আমাদের ভদ্রতা রাখতে হবে যখন আমি কোনো ইমেল পাঠাচ্ছি বা কোনো চ্যাট করছি বা অনলাইন কোনো ফর্ম আমরা রেসপেক্টে কোনো কাজ করছি। ফার্স্ট হচ্ছে রাইট আ ক্লিয়ার সাবজেক্ট লাইন। আমরা যে মেসেজটা পাঠাচ্ছি, সেই মেসেজের কি জন্য পাঠাচ্ছি তার একটা প্রপার সাবজেক্ট লাইন থাকা দরকার। চিঠি যখন লিখি তখন সাবজেক্ট বলে গল্প লিখি, যে সাবজেক্টটা মানে আমাদের চিঠিটা কি বৃত্তান্ত, মানে জিস্ট বলতে পারি বা ওয়ান কাইন্ড অফ আ সামারি বলতে পারি। এক লাইনে লেখা রয়েছে, যে এখন যে পড়বে সে অ্যাটলিস্ট পারপোজটা বুঝলো, চিঠিটাতে কেন পাঠিয়েছো, ইমেলটা কেন পাঠিয়েছো বা চিঠিটা তুমি কেন পাঠিয়েছো। অ্যাভয়েড স্প্যাম, চেনিং মেসেজ অর আননেসেসারি জোকস ইন সিরিয়াস ডিসকাশন। এমন কোনো মেসেজ লিখো না যখন যেটা সিরিয়াস তুমি কোনো জায়গায় কাউকে পাঠাতে চেষ্টা করছো, সেখানে তুমি কোনো কারণে কোনো স্প্যাম ইউজ করছো, মানে কোনো আননেসেসারি কোনো হাসির মজার কথা ইউজ করছো, কোনো চেন মেসেজ ক্রিয়েট করছো, এরকম জিনিস করা উচিত না। এটা ওয়ান কাইন্ড অফ স্প্যাম হিসাবে কিন্তু ট্রিট হয়ে যায়। রেসপেক্ট আদার টাইম, কিপ ইউর মেসেজ শর্ট অ্যান্ড মিনিংফুল। মানে তুমি এমন একটা বড় মেসেজ লিখে, যেখানে তুমি ইতিহাস লিখে দিলে, মহাভারত লিখে দিলে, তো সেটা লিখলে তার যে পড়বে তার তো সময় নষ্ট হবে। এমন একটি মেসেজ লেখো যেটা তোমার
কনসাইজ হয়, অপটিমাইজড হয় এবং আলটিমেট তোমার কথাটা ওখানে কিন্তু ফুলফিল ভাবে লেখাও থাকবে, সে বুঝতেও পারবে। মাথায় রাখতে হবে ইউজ কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার। অবভিয়াসলি যখন আমরা ইংলিশে যখন কোনো জায়গায় কোনো জিনিস লিখবো তার বানানটা ঠিক থাকতে হবে, তার গ্রামার যাতে তার মানে দাঁড়াবে, সেন্টেন্সটা যা তুমি লিখছো, লাইনটা যা লিখছো তার মানেটা ঠিকঠাক সে বুঝতে পারে। এমন কোনো তুমি গ্রামার ইউজ করলে যেটা কথার লাইনই পাল্টে গেল, মানে ভাষাই পাল্টে যাচ্ছে, মানেই পাল্টে যাচ্ছে, এরকম করলে হবে না, এটাও মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে একটা আমাদের ওয়ান কাইন্ড অফ আ গুড উইল যেটা মেনটেন বা গুড ওয়ান কাইন্ড অফ আ ওয়ে অফ থিঙ্কিং মেনটেন করে কিন্তু আমাদের চলা উচিত। রেসপেক্ট অ্যান্ড পোলাইটনেস অনলাইন, খুব ইম্পর্টেন্ট কথা। ট্রিট everyone online the same way you want to be treated। একটা সিম্পল কথা আমরা রাখবো যে তুমি যদি কাউকে ভালো ব্যবহার করো তার বিকল্পে তার থেকে ভালো ব্যবহার কিন্তু পাবে। তো অবভিয়াসলি মানুষকে তুমি যেভাবে তুমি ট্রিট করবে সেও তোমাকে একদম সেম ওয়েতে ট্রিট করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে আমরা মানুষকে যখন অনলাইনে যেভাবে মানুষকে সম্মান দিয়ে আমরা চলবো সেভাবে আমরাও সেই সম্মানটা ঘুরে কিন্তু পাবো। নেভার ইনসাল্ট, টিজ অর বুলি আদার্স অন ইন্টারনেট বলে সে মানুষটা জানতে পারছে না, ধরতে পারবে না, যা ইচ্ছা তাই করে দিন না, এটা কিন্তু একদমই না। হ্যাঁ, এটা কিন্তু করা উচিত না। মানুষকে ইনসাল্ট, মানুষকে খারাপ ব্যবহার, বুলি করা কিন্তু একদম উচিত না। আমাকে পোলাইটনেস মেনটেন করে চলতে হবে। রিমেম্বার, বিহাইন্ড এভরি সিন ইজ আ রিয়েল পার্সন উইথ রিয়েল ফিলিং। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এখানে একটা কোটস আমি রেখেছি এখানে, যে প্রত্যেকটি যে মানুষকে এগেনস্টে আমরা যে ডিল করছি তার কিন্তু একটা রিয়েল ফিলিংস বলে গল্প। আমরা যদি কাউকে কোনো খারাপ কথা বলি তার পেছনে একটা মানুষ যে পড়ে হয়তো খারাপ তার লাগবে। যে কোনো কমেন্ট যখন ভিডিওতে যেরকম পজিটিভ কমেন্ট হয়, নেগেটিভ কমেন্টও আমার ইউটিউবে আসে। তো আলটিমেটলি যখন সে নেগেটিভ কমেন্টটা করছে যে কোনোভাবে, সেটা যে কোনো কমেন্ট তার মতামত সে দিতেই পারে, ওপেন প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু যখন যে কমেন্টটা লিখছে সে বুঝতে হবে যে পড়ছে সেও কিন্তু একটা মানুষ, রক্ত মাংস থেকে গড়া একটা মানুষ, তারও খারাপ লাগবে, তারও ফিলিংস রয়েছে। তো এই জন্য এই পয়েন্টগুলো আমাদের মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হয়। গোল্ডেন রুলস কি, যে থিঙ্ক বিফোর ইউ টাইপ, আগেও বললাম। অলওয়েজ চুজ দ্য ওয়ার্ড দ্যাট আর কাইন্ড অ্যান্ড রেসপেক্টিভলি। এমন শব্দ ব্যবহার করো যেটা তারা তোমার কাইন্ডনেসটা এবং রেসপেক্টটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট 4 নম্বর চলে গেলাম, কমিউনিকেশন এটিকুয়েটস। খুব ইম্পর্টেন্ট, এটিকুয়েটস সিরিজ আমরা কন্টিনিউ করছি। দ্য কমিউনিকেশন এটিকুয়েটস কি, ইজ আ রুল of polite and clear communication when we talk, chat or write on digital platforms such as email, WhatsApp and social media। এর এক কথায় বাংলা ভাষায় দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু এটিকুয়েটস এর গল্প। আমাদের ইন্টারনেটে কিছু রুলস এন্ড রেগুলেশন পড়ছি, তাহলে আমাদের কমিউনিকেশন এটিকুয়েটস এর মধ্যে পার্ট কি রয়েছে, যে আমরা যখন কোনো কারোর সাথে কমিউনিকেশন করতে যাব আমাদের কিন্তু কমিউনিকেশনটা পোলাইট নেচারে হওয়া উচিত। কমিউনিকেশন কথাটার মানে কি, যখন আমি কোনো চ্যাট করছি, কোনো ইমেল পাঠাচ্ছি, কোনো হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু লিখছি, এই জিনিসগুলো এটাকে বলে ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন। তো এটা এর যে রুলসটা, তাদের কি কি পোলাইটনেস মেনটেন করতে হবে এবং কমিউনিকেশনটা ক্লিয়ার থাকা দরকার, এই রুলসগুলো কিন্তু আমাদের বলা হয় কমিউনিকেশন এটিকুয়েটস এর আন্ডারে পড়বো। তাহলে এখান থেকে আমরা মোটামুটি জানবো যে কিভাবে মানুষের সঙ্গে মেসেজ লিখতে হয়। মানে একদম এক কথায় যদি বলি যে কিরকম ধরনের একটা ভালো মানুষ, তুমি যদি ইন্টারনেটে মানুষ তোমাকে চিনতে চাই যে অ্যাজ আ ইন্টারনেটে তুমি একটা গুড পার্সন, তা তোমার কি কি স্কিল থাকা দরকার, কিভাবে মেসেজ তুমি লিখতে পারো, কিভাবে তুমি তোমার ভাষাগুলোকে ব্যবহার করতে পারো, সেটা নিয়ে কিন্তু এখানে আমরা কথা বলবো। দে হেল্প আস এক্সপ্রেস আওয়ার থটস রেসপেক্টফুলি অ্যান্ড প্রফেশনালি, যে কোনো জায়গায়। তাহলে আমরা যদি আমাদের এই যে কনসেপ্টটা যদি আমরা ডিল করার পর, মানে কমিউনিকেশন এটিকুয়েটস এর রুলস গুলো পড়ার পর, কিন্তু আলটিমেটলি আমরা একটা মানুষের সঙ্গে রেসপেক্টফুল এবং প্রফেশনালি কিভাবে কথা বলতে পারবো সেটা কিন্তু আমরা শিখে যাবো। তো প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ অন ডিজিটাল প্ল্যাটফর্ম, কি কি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। ওয়েন কমিউনিকেশন অনলাইন ফর স্কুল, গ্রুপ স্টাডিজ অর ওয়ার্ক, কিছু কমিউনিকেশনের গল্প রয়েছে নিচে। ইউজ সিম্পল ক্লিয়ার পোলাইট ল্যাঙ্গুয়েজ সো দ্যাট এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। মানে আমাদের যে ভাষাটা ব্যবহার করতে হবে সিম্পল ভাষা, এমন কোনো কমপ্লিকেটেড ইংলিশ লিখে দেবো না যেটা মানুষ বুঝতে পারবে না। সিম্পল থাকা দরকার, ক্লিয়ার, এবং ল্যাঙ্গুয়েজটা পোলাইটনেস থাকা দরকার। অ্যাওয়ার্ড স্ল্যাং, শর্ট ফর্মস অর রুল ওয়ার্ড, যেরকম হচ্ছে ইউ আর, গ্রুপ এইট, সেট আপ, যেরকম আমরা শব্দ বাজে কথাগুলো ব্যবহার করি, কোনো খারাপ ভাষা বা কোনো শর্ট ফর্মস, এই যে ইউ আর গ্রেট, GR8 মানে হচ্ছে গ্রেট কথাটা, অনেক মানুষ শর্ট ফর্মস ইউজ করে। হ্যাঁ, ইউকে আমরা YOU নাকি ইউ লিখছি, আর কে আমরা শুধু আর লিখে দিচ্ছি, মানে জাস্ট শর্ট ফর্ম দিয়ে তাড়াতাড়ি যাদের বোঝানোর জন্য অনেক মানুষ এটা ব্যবহার করে, এবং অনেক মানুষেরা এগুলো পড়ে বুঝতে পারে না। যারা মোটামুটি এগুলোর সঙ্গে যারা রয়েছে, এরকম ধরনের মেসেজ করে যায়, তারা মোটামুটি বুঝতে পারে। তো এগুলো কিন্তু ইউজ করা উচিত না। রুড ওয়ার্ডসও ইউজ করবে না, কোনো খারাপ কথা, কোনো বাজে ভাষা এগুলো ইউজ করা কিন্তু উচিত না। ইউজ প্রপার গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং টু লুক প্রফেশনাল অ্যান্ড সিরিয়াস। যখনই আমরা কোনো মেসেজ করি, অনেক জায়গায় অনেক লোক ভাবে করে, যেরকম আমারও অনেক যারা মেসেজ দেখেছে, হয়তো আমি ডট 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 ইউজ করি, এটাও কিন্তু প্রফেশনালি ইউজ করা উচিত না। পাংচুয়েশন ইউজ করা উচিত, কমা ইউজ করা উচিত, ফুল স্টপ ইউজ করা উচিত। হ্যাঁ, এগুলো করলে এটা ভদ্রতা মনে হয়, স্পেলিং যাতে ভুল না হয়। তো
তো এগুলো মোটামুটি আমরা একটা ওয়ে শিখে যাই যেগুলো করলে ভালো। এবার কেউ করে, কেউ করছে, কেউ করছে না, যেটা তার পার্সোনাল ব্যাপারে চলে যাবে। এক্সাম্পল দেখো, হে হোয়াট ইউ আর ডুইং, দেখো এটা কথাটা লিখেছে কিন্তু এটা পুরো কিন্তু কমপ্লিট না, এটা এটা কিন্তু ইনকমপ্লিট লেখা। তাহলে আমরা লিখতে পারি হ্যালো ধরে নাও, হোয়াট ইউ আর ডুইং, ভদ্রভাবে প্রত্যেকটি শব্দ কিন্তু এখানে রয়েছে এবং পাংচুয়েশন কোশ্চেন মার্ক দিয়েছি। অনেক জায়গায় কোশ্চেন মার্কও দেবে না, কমাও দেবে না, এরকম হয়। তো এই যে জিনিসগুলো কিন্তু করা উচিত না। অ্যাভয়েড স্প্যাম অর মিসলিডিং মেসেজ, খুব ইম্পর্টেন্ট কথা। এগুলো কিন্তু খুব মানে অজান্তে এখনকার দিনে প্রচন্ড আমরা মানে রয়েছে স্প্যামের গল্প, আমাদের ইমেল খুললেই দেখি। স্প্যাম হচ্ছে আনওয়ান্টেড অর রিপিটেড মেসেজ সেন্ড টু মেনি পিপল, মানে একই জিনিস বারবার পাঠাচ্ছি, একই মেসেজ রয়েছে যেগুলো দরকার নেই, এরকম ধরনের মেসেজকে আমরা স্প্যাম বলে কিন্তু আমাদের ইমেল বাই ডিফল্ট কিন্তু এগুলো ডিটেক্ট করে না। স্প্যাম ডিটেক্টর ফিল্টার, স্প্যাম ডিটেক্টর আমাদের পোর্শন রয়েছে যারা ওখানে করে না, এটাও এআই এর একটা পার্ট আমরা বলি ইন জেনারেল। ডু নট ফরওয়ার্ড ফেক নিউজ, রিউমার অর চেন মেসেজ, কোনো ফেক নিউজ পাঠিও না, কোনো রকম রিউমার ছড়িও না, কোনো রকম কোনো কথায় অনেক জায়গায় অনেক রিউমার ছড়ায়, এই কাল এই হবে, কাল ওই পরশু এই হবে, এরকম ধরনের কোনো জিনিস করো না। কোনো চেন মেসেজ করো না, যেরকম একবার 10 জনকে পাঠিয়ে দিলাম, 20 জনকে, এরকম কোনো চেনিং মেসেজ কিন্তু ওরকমভাবে লিখো না। হ্যাঁ, নেভার সেন্ড আনওয়ান্টেড অ্যাডভার্টাইজমেন্ট অর লিঙ্ক টু আদার। আনওয়ান্টেড অনেক সময় বলে না, এই তুমি এই প্রাইসটা পাবে যদি তুমি 15 জনকে শেয়ার করো, আনওয়ান্টেড অ্যাডভার্টাইজমেন্ট একটা ওয়ান কাইন্ড অফ লিঙ্ক পাঠাচ্ছ, অ্যাডের লিঙ্ক পাঠাচ্ছ, এগুলো কিন্তু করা উচিত না। অ্যাভয়েড, এগুলো আমাদের অ্যাভয়েডেন্সের দিকে চলে যাচ্ছে। রিমেম্বার, চেক দ্য ট্রুথ অফ এনি মেসেজ বিফোর শেয়ারিং ইট। কোনো জিনিস যখন আমরা পাই, আমরা যখন শেয়ার কখন করি, যখন আমাদের ওর যে সত্যতাটা আমাদের যদি প্রমাণ হয় যে আদৌ মেসেজটা সত্যিকারের ঠিকঠাক নিউজ আমি পেয়েছি, এবং তাহলেই আমি পরবর্তীকালে কিন্তু ওটাকে আরো ওর অন্য অন্য জায়গায় অন্য অন্য মানুষের মধ্যে শেয়ার করব। রিমেম্বার কি বলছে, ফলস অর স্প্যাম মেসেজ ক্যান কজ কনফিউশন অর ইভেন হার্ম। তাহলে অবভিয়াসলি আমাদের যদি আমরা ভুলভাল মেসেজ লোককে পাঠাই, তাহলে আমাদের কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ কনফিউশন ক্রিয়েট করলাম, মানে ঠিকটা আমাদের কাছে পৌঁছালো না, এবং আমাদের হার্মফুলনেসও কিন্তু চলে আসে, কারণ মানুষ একটা ভুল ইনফরমেশন পেয়ে গেল, তাই না? মেনটেনিং ক্লিয়ারিটি অ্যান্ড টোন, কি বলছে, বি ক্লিয়ার অ্যান্ড টু দ্য পয়েন্ট ওয়াইল রাইটিং দ্য মেসেজ অন ইমেল। যখন আমরা কোনো ইমেল করছি বা কোনো মেসেজ করছি, আমাদের টু দ্য পয়েন্ট এবং ক্লিয়ার থাকা দরকার। যেটুকু দরকার সেটুকু আমরা ইউজ করব, যেটুকু লিখবো, এবং আমরা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ডিল করব। রিড ইউর মেসেজ বিফোর সেন্ড, যখন আমি কোনো মেসেজ লিখলাম সেটা করার আগে, আমি কাউকে পাঠানোর আগে আমাকে পড়ে দেখা দরকার যে আদৌ কোনো রকম মিস্টেক আছে কিনা, কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং কোনো গল্প রয়েছে কিনা, এগুলোকে অ্যাভয়েড করে আমাদের ঠিকঠাক জিনিসকে পাঠাতে হবে। ইউজ আ ফ্রেন্ডলি অ্যান্ড রেসপেক্টফুল টোন ইভেন ওয়েন ইউ ডিসঅ্যাগ্রি উইথ সামওয়ান। যদি কোনো কারোর কথা ভালো না লাগে, তাহলেও তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত, তার সঙ্গে এগেনস্টে বা খারাপ কথা বলা উচিত। এক্সাম্পল, ইনস্টেড অফ রাইটিং ইউ আর রং, রাইট আই থিঙ্ক দেয়ার মাইট বি আ ডিফারেন্ট ওয়ে টু লুক অ্যাট দিস। কি সুন্দরভাবে লাইনটা লেখা আছে। আমি ডাইরেক্টলি মানুষকে বলতে তুমি ভুল লিখেছো, বা এটাকে এইভাবেও বলতে পারি যে না, এটা হতে পারে, এটা আরেকভাবেও করা যেতে পারে আমার মনে হয়, বা এটা এই হলে, মানে কথাটাকে এমনভাবে বললাম তার খারাপও লাগলো না, বাট সে পয়েন্টটাও বুঝতে পারলো হয়তো আমি এই জায়গাটা ভুল। ওকে ডাইরেক্ট ভুল বলাই যায়, কিন্তু ওটা শুনতে খারাপ লাগে। প্রফেশনাল যারা যখন কথা বলে তারা তখন ঘুরিয়ে কথাটা বলে, এগুলো হচ্ছে ভদ্রতা, এটা কথার মানে, যেটা আমরা মানুষের নর্মাল লাইফেও করি, আমরা অন্য জায়গায় আমরা ব্যবহার করি। টিপসে কি বলছে, গুড কমিউনিকেশন শো ইউর পার্সোনালিটি, ম্যানার্স অ্যান্ড রেসপেক্ট। যত তুমি ভালো মানুষের সঙ্গে কথা বলে, সেটা নট অনলি আমার ইন্টারনেটে মেসেজ পাঠানো, মানুষের সঙ্গে নর্মাল কথা বলার সময় যখন আমরা এগুলো যদি মেনটেন করি, তাহলে আমাদের একটা প্রফেশনালিজম কিন্তু ওখানে আমাদের দেখায়। তো 5 নম্বর পয়েন্টে চলে গেলাম, সোশ্যাল মিডিয়া এটিকুয়েটস, খুব ইম্পর্টেন্ট, যেটা আজ আমাদের প্রত্যেকটা জায়গায় ল্যাক করছে মানুষের মধ্যে, যে সোশ্যাল মিডিয়ায় কি কি গোল্ডেন রুলস ফলো করে যদি আমরা ব্যবহার করি বা ইউজ করি, তাহলে আমাদের ওই জায়গাকার আমাদের সোসাইটিটাকে আরো ভালো আমরা রাখতে পারবো। তো সোশ্যাল মিডিয়া এটিকুয়েট যেটা কথাটা বললাম, আর দ্য রুলস অ্যান্ড গুড ম্যানার্স ইউ শুড ফলো ওয়াইল ইউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব অর টুইটারকে এখন এক্স নাম দিয়ে দিয়েছে। এই হচ্ছে গল্প, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন আমরা ব্যবহার করব, কি কি গুড ম্যানার্স বা কি কি আমাদের ভালো ব্যবহার বা ভালো জিনিস দিয়ে আমরা করতে পারি, সেটাই এখানে আমরা সোশ্যাল মিডিয়া এটিকুয়েটসে পড়বো। প্রথমে বলছে দে হেল্প আস ইউজ দিস প্ল্যাটফর্ম রেসপন্সিবিলিটি, এবং আমরা রেসপেক্টফুলি অ্যান্ড সেফলি। তাহলে একটা রেসপন্সিবল মাধ্যমে আমরা যেটাকে ব্যবহার করব, মানুষকে রেসপেক্ট দেবো, এবং আমরা সেফলি কাজ করতে পারবো। তো এটাই আমরা এই সোশ্যাল মিডিয়া এটিকুয়েটস থেকে দেখবো। রেসপন্সিবিলিটি ইউজ অফ রেসপন্সিবল ইউজ অফ সোশ্যাল মিডিয়া, কি কি রেসপন্সিবিলিটি রয়েছে? ব্রিং আ রেসপন্সিবল সোশ্যাল মিডিয়া ইউজার মিনস ইউজিং ইট ওয়াইজলি অ্যান্ড থটফুল ওয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা সোশ্যাল মিডিয়াকে যখন আমরা ব্যবহার করব, যে কিছু যদি পয়েন্টস মাথায় রাখি, যে এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা রেসপন্সিবল পার্সন হয়ে যাব, এবং আমরা আরো
জায়গাটাকে আরো ডিজিটালি আমরা সেই সোসাইটিটাকে আরো অনেক ডেভেলপ করার কিন্তু প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। ফার্স্ট পয়েন্ট বলছে থিঙ্ক বিফোর পোস্টিং অর শেয়ারিং। যে কোনো জিনিস আমরা ভুলভাল জিনিস পোস্ট করাটাই কিন্তু আমাদের মহৎ বড় কাজ হওয়া উচিত না। ওয়ান্স সামথিং ইজ অনলাইন ইট ক্যান রিচ মেনি পিপল অ্যান্ড ক্যানট বি ইজিলি রিমুভ। একবার কোনো জিনিস আমরা যদি ভুলভাল জিনিস পোস্ট করে দিই সেটা মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যায় বা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। এই জন্য কটা গল্প আছে যেটা খারাপ জিনিসকে কখনো বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না, এটা ছড়িয়ে যাবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভালো জিনিস থেকে বেশি কিন্তু খারাপ জিনিস বেশি কিন্তু ভাইরাল খুব তাড়াতাড়ি হয়। এই জায়গায় এটা কিন্তু আমাদের একবার পোস্ট করা গেলে ভাবা দরকার যে আমি কি পোস্ট করছি। চেক দ্য ট্রুথ অফ এনি নিউজ পোস্ট অর ভিডিও বিফোর শেয়ারিং ইট উইথ আদার্স। যে কোনো যখন আমরা কোনো জিনিস কোনো ইনফরমেশন আমরা শেয়ার করি সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে হোক, প্রথমে আমাকে এটা চেক করে নেওয়া দরকার যে আদৌ এর মধ্যে কতটা সত্যতা বোধ রয়েছে, তাহলেই তারপর আর কি আমাকে শেয়ার করা উচিত। ডোন্ট বিলিভ এভরিথিং ইউ সি অন অনলাইন। যা আমরা দেখি সেগুলোকে মানে বিশ্বাস করা দরকার নেই, সেটাও কোনো না কোনো মানুষই ওখানে পোস্ট করেছে, সেখানে ভুলও হতে পারে, এটাই হচ্ছে বড় কথা। শেয়ার ইউর পজিটিভ অ্যান্ড ইউজফুল কন্টেন্ট দ্যাট হেল্প অর ইন্সপায়ার আদার। এমন কিছু জিনিস তুমি শেয়ার করো বা পোস্ট করো যেটার সাহায্যে মানুষ কিছু নলেজ গেইন করতে পারে, কোনো পজিটিভ কন্টেন্ট রাদার দেন কোনো নেগেটিভ। মানে ভালো কথা লেখা থাকে, ভালো জিনিস রয়েছে, যেটা মানুষ দেখে পড়ে সেটাকে এসে ভালোভাবে কোনো কিছু ওখান থেকে ইন্সপায়ার হতে পারে, এইসব জিনিস কিন্তু পোস্ট করা দরকার। এক্সাম্পল, বিফোর শেয়ারিং আ পোস্ট অ্যাবাউট অ্যান্ড নিউজ অর ইভেন্ট বলতে পারি কনফার্ম ইট ফ্রম আ ট্রাস্টেড সোর্স। আমি কোনো একটা নিউজ বা ইভেন্টের কোনো একটি নিউজ আমি পোস্ট করছি বা কোনো একটি যেরকম সিম্পল কথা যে রেজাল্ট কখন বেরাবে ক্লাস 9-10 এসএলএসটি যদি কোনো একটা ইনফরমেশন আমি শেয়ার করলাম, সেটা যদি আদৌ সত্যতার তার মধ্যে কোনো গল্প থাকে, সেটা যদি একটু ট্রাস্টেড জায়গা থেকে জানি, সেটাই তাহলে পোস্ট করা উচিত। আদার দেন কোনো একটা জিনিস জন্য আমি মানে জাস্ট ফর দ্য ভিউ পারপাস যদি কেউ এটা পোস্ট করে দেয় বা বলে দেয়, সেটা কিন্তু এটা ঠিক না জিনিসটা, ঠিক আছে। রেসপেক্টিং প্রাইভেসি অ্যান্ড ওপিনিয়ন। রেসপেক্ট প্রাইভেসি এন্ড ওপিনিয়ন কি বলছে? রেসপেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস অফ অনলাইন বিহেভিয়ার। যে কোনো অনলাইন বিহেভিয়ারে কিন্তু সব থেকে বড় যে রুলস এর কথা বলি, এটা সম্মান, রেসপেক্ট দেওয়া, ঠিক আছে। কি বলছে? ডু নট পোস্ট সামওয়ানস ফটো, ভিডিও অর পার্সোনাল ইনফরমেশন উইদাউট দেয়ার পারমিশন। যে কোনো মানুষের কোনো ছবি ধরে নাও, তার কোনো ভিডিও, তার কোনো পার্সোনাল, তার বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার, আমরা যদি গিয়ে ফেসবুকে কারো একটা পোস্ট করে দিই, কোনো একটা ব্যক্তির তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস গিয়ে পোস্ট করে দিলাম, মানুষ ওটা দেখে করলো, এটা করা উচিত না। এরকম জিনিস করালে কিন্তু ভালো সোসাইটিটা ভালো হচ্ছে না। রেসপেক্ট এভরিওয়ানস ওপিনিয়ন অ্যান্ড বিলিভ ইভেন ইফ দে আর ডিফারেন্ট ফ্রম ইয়োর্স। যে কোনো, যেটা আগেও আমরা কমিউনিকেশন পার্টেও দেখলাম, যে কোনো মানুষের যদি ওপিনিয়ন আলাদা হয় তাকে কিন্তু তাতেও তুমি রেসপেক্ট দাও, খারাপ কথা বলো না, ভালো না লাগে সরে যাও, বাট ওকে খারাপ কথা, বাজে কথা বলার কোনো অধিকার কিন্তু মানুষের নেই। অ্যাভয়েড আর্গুমেন্টস অর রুড কমেন্টস, ইউজ কাম অ্যান্ড পোলাইট ল্যাঙ্গুয়েজ। স্বাভাবিক কথা, যে কোনো কমেন্টসে আমরা নেগেটিভ অ্যাসপেক্টে কমেন্ট না করে, কোনো ঝগড়াঝাটি, কোনো আর্গুমেন্টস, রুড কমেন্টস না করে, বেদার পোলাইট ল্যাঙ্গুয়েজ বা সরে যাও, ভালো না লাগলে এই জায়গায় থেকো না, বাট থেকে তাকে বাজে কথা বলার কোনো জায়গা নেই। আর ম্যাক্সিমাম লোকই করে, এটা নিয়ে বিকল্প জায়গা নেই যদিও। রিমেম্বার কি বলছে? এভরিওয়ান হ্যাজ দ্য রাইট অফ প্রাইভেসি অ্যান্ড ফ্রি এক্সপ্রেশন। তো এই প্রাইভেসির গল্পটা, রাইট টু প্রাইভেসি বলে বড় ল আছে আমাদের, যে আমাদের সব কিছু আমাদের প্রাইভেট থাকা দরকার। এই যে অনেক জায়গায় আমাদের কথা হয় যে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, কথাটার মানে কি? আমি কার সঙ্গে মেসেজ করবো সেটা হোয়াটসঅ্যাপ কখনোই জানতে পারবে না। এইভাবেই সেই প্ল্যাটফর্মটা রেডি করা। তো প্রাইভেসি ইজ এ ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের সেফ সিকিউর রাখতে হবে। তো মোটামুটি এখান থেকে দাঁড়িয়ে যা আমরা এটিকুয়েটসগুলো দেখলাম, যত রকম প্ল্যাটফর্মে, যেটা সোশ্যাল মিডিয়া হোক, আমাদের নর্মাল কমিউনিকেশন হোক, যা আমরা আগে দেখে আসলাম, সেগুলো জাস্ট শব্দ বইয়েরতে পড়ার মতনই গল্প, প্রশ্ন আসার মতনই গল্প, বাট আমাদের দৈনন্দিন জীবনের লাইফে খুব একটা মানুষ এগুলো ব্যবহার করে না, সেটাও আমার দেখা রয়েছে। ফার্স্ট বলছে অ্যাভয়েডিং মিস ইনফরমেশন অ্যান্ড অনলাইন অ্যাবিউজ। এইগুলোই কিন্তু মানুষ কিন্তু বেশি করছে এখনকার দিনে। যে নেভার স্প্রেড রিউমার্স, লাই অর হেট মেসেজ। ভুলভাল কথা মানুষ ছড়াচ্ছে, মিথ্যে কথা ছড়াচ্ছে, যেগুলো যেসব যুদ্ধর কথা ছড়াচ্ছে, বাজে কথা ছড়াচ্ছে, এগুলোই ম্যাক্সিমাম মানুষ করে, ভালো জিনিসটা খুব একটা হয় না। অ্যাভয়েড ট্রোলিং, মেকিং ফান অফ পিপল অনলাইন অর সেন্ডিং হার্টফুল মেসেজেস। ট্রোল করা, সাইবার বুলি করা, এগুলো একটা কমন চলে, যেটা তলায় লেখা আছে, সাইবার বুলি, হ্যারাসমেন্ট, অ্যাবিউজ, সব রকমভাবে অনলাইনে হচ্ছে। এটা কিন্তু কোনো ফিজিক্যালি না, এই হ্যারাসমেন্টটা ফিজিক্যালি হচ্ছে না, অনলাইনের মারফতে হচ্ছে, কোনো গ্রুপের মধ্যে হচ্ছে, কোনো তার ওয়ালে গিয়ে করা হচ্ছে, তাকে নিয়ে অন্য গ্রুপে করা হচ্ছে, অ্যাবিউজ করা হচ্ছে। তো এই জিনিসগুলো যখন হয়, সেটা প্রপার তাদের কিন্তু রিপোর্ট করে দেওয়া উচিত। তাদের সেটা রেসপেক্টে যা টিচার হতে পারে, সেটা তোমার কোনো অথরিটি হতে পারে বা পুলিশ হতে পারে, যে কোনো জায়গায় তোমাকে এর বিহাফে কিন্তু একটা রিপোর্ট ফাইলিং করা
খুবই দরকার। টিপস কি বলছে, ইউজ সোশ্যাল মিডিয়া লার্ন, কানেক্ট অ্যান্ড ইন্সপায়ার, নট টু হার্ট আর ইনসাল্ট আদার। মানুষ যে কোনো প্ল্যাটফর্ম, শুধু সোশ্যাল মিডিয়া বলে কথা যায় না, যে কোনো জায়গায় মানুষ কোনো ভালো জায়গাটাকে তাকে বেছে নিতে হবে, খারাপগুলোকে ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষ সেটা করছে না, নেগেটিভ অ্যাসপেক্ট অফ কমেন্টস ইউজ করে। কিছু মানুষ ইচ্ছা করে খারাপ করে, এরকম না যে যে কমেন্টগুলো সবাই করছে, যে সব যে খারাপ কমেন্টগুলো মানুষ এমনি এমনি করছে, তারও ব্যাকওয়ার্ডে অনেক গল্প রয়েছে। যে অনেক কিছু মানুষ যদি খারাপভাবেই কোনো কথা, কোনো একটা ভিডিও বানায়, তো তাকে তো খারাপ কথা বলবেই, জেনুইনলি ব্যাপার। তো দুতরফেই এই জিনিসগুলো হচ্ছে, বাট আমাদের এইগুলো হচ্ছে বেসিক রুলস বলতে পারো, গোল্ডেন রুলস, বা এটা কিন্তু আমাদের এটিকুয়েটসের পার্টে চলে গেল, যে গুড রুলস অন ইউজিং আ ইন্টারনেট, যেটা এক একটা ভ্যারাইটি রেসপেক্ট আমরা দেখলাম। তো এখান থেকে প্রশ্ন আসার কিন্তু জায়গা রয়েছে, খুব ইম্পর্টেন্ট পার্ট পুরো এটিকুয়েটস ব্যাপারটা। এটিকুয়েটস যে কনসেপ্টগুলো পড়লাম পুরোটাই কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এবার আমরা নেক্সট যেটা এই টপিকটাকে ছেড়ে বেরালাম, এখানে আমরা 6 নম্বর পার্টে আমরা ডেটা প্রোটেকশনে চলে গেলাম। ডেটা প্রোটেকশন আর যে ডেটাগুলো রয়েছে, সে যে কোনো জিনিস, সেটা যখন আমি পড়বো, মানে যখন দিন ডেট যাবো বুঝতে পারবে, তাকে প্রোটেকশন রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কনসেপ্ট অফ ডেটা প্রোটেকশন এন্ড প্রাইভেসি, তাহলে কি বললাম, এখান থেকে উপরের পার্ট থেকে কিছুটা একটু ইন্সপায়ার তোমরা পাবে। ডেটা প্রোটেকশন মিনস কিপিং পার্সোনাল ইনফরমেশন সেফ ফ্রম মিসইউজ, থ্রেফট or unauthorized access। আমাদের যে পার্সোনাল ইনফরমেশন, যেটা আমাদের ব্যাংকের আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ডিটেলস যেটা রয়েছে, দেখো অটো, পাসওয়ার্ড, অ্যাড্রেস, নাম, এগুলো আমাদের কিন্তু প্রাইভেট ডেটা। তো প্রাইভেট ডেটাকে বা আমাদের পার্সোনাল ডেটা বলতে পারি। তো প্রাইভেট বা পার্সোনাল ডেটাকে যদি আমরা সিকিউর না রাখতে পারি, তাহলে এগুলো মিসইউজ হবে। তো আমাদের মিসইউজ থেকে বাঁচতে হবে। তাহলে আমাদের এই ইনফরমেশনগুলো মিসইউজ বা আমাদের এটাকে যদি অ্যাভেলেবেল পাবলিক হয়ে যায়, সেখান থেকে চুরি হওয়ার কিন্তু সমস্যা চলে গেল। আনঅথরাইজ অ্যাক্সেস, আনঅথরাইজ মানে কারোর ছবি নিয়ে কেউ এই কাজটা করছে। এখনকার দেখবে খুব একটা প্রচলিত জায়গায় আমি দেখলাম, ফেসবুকে সবাই এখন ফেক অ্যাকাউন্ট তৈরি করছে। ফেক অ্যাকাউন্ট, কারোর একটা ডিটেলস নিয়ে, তার ছবি নিয়ে, তার নাম নিয়ে, তারপর মানে প্রোফাইলের একদম A to Z ডিটেল নিয়ে তার নামে একটা প্রোফাইল তৈরি করে দিল। এরকম একটা মানুষের 3-4টে প্রোফাইল রয়েছে, যারা মোটামুটি একটা পপুলার পার্সন। যে কোনো ফিল্ম স্টার, অ্যাক্টার দেখলে এগুলো মোটামুটি কোনো কমন জিনিস। তাহলে এখনকার নতুন প্ল্যাটফর্ম কি বেরিয়েছে, এখন ফেসবুক আননোন ফ্রেন্ড ছাড়া তাদেরকে অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছে। প্রাইভেট অ্যাকাউন্ট থাকলে তার মানে সে যদি যখন তার ফ্রেন্ড হবে তখন তার প্রোফাইল দেখতে পাবে, তার প্রোফাইল A to Z দেখবে, যখন ফ্রেন্ড না সে দেখতে পাবে না। এটা ভালো একটা স্টেপসে নিয়েছে। এটা কেন নিয়েছে যদি প্রশ্নটা করি, তার পার্সোনাল ইনফরমেশনগুলো সেফ রাখার জন্য। আমি যদি একটা প্রোফাইল আমার পাবলিক হয়, তার মানে আমার সব জিনিস সবাই দেখছে, আমার অ্যাড্রেস দেখছে, আমার দেখছে, ফোন নাম্বার দেখছে, A to Z সে দেখতে পাবে। সে যদি দেখাতে চায় সে দেখাবে। কিন্তু অনেক লোক এটাকে মিসইউজ করছে, তার থেকে কোনো ইনফরমেশন নিয়ে সেটা কোনো চুরিচামারি করছে। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের ডেটাকে প্রোটেক্ট রাখতে হবে। ওয়ে টু প্রোটেক্ট ইউর ডেটা, ফার্স্ট কি বলছে, অলওয়েজ ইউজ স্ট্রং পাসওয়ার্ড। এক হতে পারে তোমার পাসওয়ার্ড, অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, অবভিয়াসলি আমাদের পাসওয়ার্ডটাকে স্ট্রং ইউজ করা উচিত। মিক্সচার অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল, সবসময় আমরা এরকম রাখি। যেটা এক্সাম্পল আমি বললাম, এরকমভাবে আমি বললাম বলে সেটা বিকল্প আবার রেখে দিও না, যে কোনো ভাবে সময় হ্যাক হতে পারো। ধরো মানুষ কি করে একটা নাম, ধরুন আমি এক্সাম্পল কারোর নাম, তার নাম দিল, একটা ধরনের একটা সিম্বলের মধ্যে @ বা হ্যাশট্যাগ দিল, তার ডেট অফ বার্থটা দিল। ম্যাক্সিমাম লোক যখন পাসওয়ার্ড যে কোনো জায়গায় বানাচ্ছে, এটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো জায়গায় মানুষ এরকম ধরনের পাসওয়ার্ড বেশি ইউজ করে। তার ছেলের নাম, তার মেয়ের নাম, তার ভালোবাসার মানুষের নাম, এইভাবে দিয়ে তারা পাসওয়ার্ড তৈরি করে। তো এটা কি হয়, যেখানে তোমার লেটার্সও রয়েছে, সিম্বলসও রয়েছে, আর নাম্বারও রয়েছে, এই 3টে কম্বিনেশন কিন্তু অনেকটা ডেডলি কম্বিনেশন হয়ে যায়। এখান থেকে মানুষ ওটাকে প্রেডিক্ট করা বা জাজ করাটা অনেকটা কিন্তু হয়। কিন্তু এইটা শুনে আবার সবাই একই রকম ধরনের পাসওয়ার্ড রেখো না, কারণ তাহলে মানুষ তো এটা বুঝে যাবে যে কিরকম ধরনের পাসওয়ার্ড রাখছো। ওই যে ডু নট শেয়ার পার্সোনাল ডিটেলস, যে ওটিপি ধরে নাও, পাসওয়ার্ড ধরে নাও, ব্যাংক ইনফরমেশন, এগুলোকে অনলাইনে কখনো শেয়ার করা উচিত না। অ্যাভয়েড ইউজিং পাবলিক ওয়াইফাই অফ ব্যাংক অর শপিং, খুব ইম্পর্টেন্ট কথা। যে আমরা আগেকার দিনে এরকম ঘটনা ছিল, তখন ইন্টারনেটে খুব প্রবলেম ছিল, জিও আসার পর সব মিটে গেছে, যে আমরা খুঁজতাম যে কোথায় পাবলিক ফ্রি ওয়াইফাই আছে, যেখান থেকে ডাউনলোড করতাম। কিন্তু এগুলো করা উচিত না। ওয়াইফাই থাকা মানেই সেখান থেকে তোমার কোনো ইনফরমেশন, তোমার কিন্তু যার ওয়াইফাই হোল্ডার সে চাইলে কিন্তু বার করতে পারে। সবসময় যে খারাপটা হয় তা না, বাট কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হওয়ার চান্সেস রয়েছে। কিপ ইউর অ্যান্টিভাইরাস অ্যান্ড অ্যাপ আপ টু ডেট, যে কোনো অ্যান্টিভাইরাস লাগেও, যে কোনোভাবে ভাইরাস যদি থাকে সেখান থেকে তুমি আপ টু ডেট থাকবে। এক্সাম্পল কি বলছে, ইফ সামওয়ান গেট ইউর পাসওয়ার্ড দে ক্যান মিসইউজ ইউর ইমেল অর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, দিস ইজ ওয়াই প্রোটেক্টিং ডেটা ইজ সো ইম্পর্টেন্ট। কেউ কোনোভাবে তোমার পাসওয়ার্ড পেয়ে যাবে না, তোমার সোশ্যাল মিডিয়াটা, ধরো ফেসবুকের কেউ পাসওয়ার্ড পেয়ে গেছে, ফেসবুকে লগ ইন করেছে, যাবতীয় তার যা লাগবে, মানুষকে বাজে কথা বলা, তোমার এদিকে অন্য লোককে বাজে করা, এইগুলো সব জিনিসপত্রগুলো সে করতেই পারে। এগুলো ওয়ান কাইন্ড অফ আমাদের নেগেটিভ অ্যাসপেক্ট বলতে পারি। তো এগুলো থেকেও আমাদের ডেটাকে প্রোটেক্ট করা খুবই কিন্তু ইম্পর্টেন্ট কথা। নেক্সট হচ্ছে আমাদের পার্টে চলে আসলো ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস, যেটাকে IPR বলা হয়। এটা একটা ওয়ান কাইন্ড অফ আ ল বলতে পারি, এটা আমাদের ওয়ান কাইন্ড অফ আ
আমাদের রুলস রেগুলেশনসে বেরিয়েছিল। এটা কি বলছে অ্যাকচুয়ালের মানেটা কি, যে আমরা যখন ইন্টারনেটে দাঁড়িয়ে আমরা অনেক রকম কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি? হতে পারে আমরা কোনো, ধরুন না, কোনো ভিডিও বানালাম, কোনো গান বানালাম, কোনো লোগো বানালাম, হ্যাঁ, যেগুলো মানে ইন্টারনেটের মারফতে ডিজিটালি বানানো যেতে পারে। হ্যাঁ, বাড়িঘর তো তুমি ডিজিটালি বানাতে পারবে না, তুমি এইরকম ধরনের জিনিস তুমি বানাতে পারো। কোনো রিসার্চ ওয়ার্ক করলাম, তো যে কাজটা আমি করলাম ইন্টারনেটে, কোনো ব্লগিং, ধরে না কোনো ওয়েবসাইট রয়েছে বা কোনো লেখা কন্টেন্ট পোস্ট করা, এই সবগুলো যেগুলো ডিজিটালি করা যেতে পারে, সেই কাজগুলোকে প্রোটেক্ট করা, তার রাইটসটা তাকেই দেওয়া, যে করেছে তার অরিজিনাল রাইট কন্টেন্ট হোল্ডারটাকে, তাকে যাতে সম্পূর্ণ ওই জায়গায় দেওয়া। যেরকম সিম্পল কি বলছি, যে কপি রাইটসের গল্প পরে আমি বলবো এক্সাম্পলে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যাকে আইপিআর বলে, যে লিগাল রাইটস that protect person original work or creation. It ensure the creator get credit and control over how their work is used. মানে সিম্পল কথা বাংলা ভাষায় যদি বলি, এটা তো একটা লিগাল রাইটস তোমার কাছে, তোমার যে জিনিসটা, তুমি যে কাজটা করেছো। আমি সিম্পল যদি বলি, আমি যে একটা ইউটিউবে ভিডিও বানিয়েছি, তো স্বাভাবিক যে ভিডিওটা আমি বানালাম ইউটিউবে, তার মানে আমার ভিডিওটা আমারই নিয়ে। এবার আমার ভিডিওটা ধরো কেউ ডাউনলোড করে যদি কেউ অন্য চ্যানেলে আপলোড করে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে একটা কপিরাইট স্ট্রাইক সে খাবে। মানে আমার কন্টেন্টটাকে সে নিয়ে ইউজ করছে, তাহলে সেও সেখানে পয়সা পাবে। সে তো কোনো কাজই করলো না, যে চুরি করলো ছন্ন। তো এই জিনিসটা, এই যে ব্যাপারটা, যে মানুষটা যে কাজটা করছে, যেরকম এটা যারা মোটামুটি পিএইচডি কোনো পেপার যারা লিখেছো বা রিসার্চ করেছো, তাদের একটা আইডিয়া হলেও হবে, যেখানে আমরা কপি পেস্ট কোনো লেখা লিখতে পারি না। ওখানে প্ল্যাগারিজম চেকার থাকে, যে তুমি কোনো ওয়েবসাইট থেকে বা কোনো রিসার্চ পেপার থেকে বা কোনো এআই এর মারফতে কোনো রকম টেক্সট জেনারেট করে তুমি তোমার অরিজিনাল যে ডকুমেন্টস বা তোমার অরিজিনাল রিসার্চ পেপারের মধ্যে তুমি সেটা দিচ্ছ, সঙ্গে সঙ্গে কিন্তু ধরা যেতে পারবে। তো এটা যাতে না হয়, মানে তোমার কাজটা ইউনিক হতে হবে, এবং তোমার কাজটাও পরবর্তীকালে কেউ কপি করতে যাতে না পারে, তার জন্যই কিন্তু এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের কিন্তু জন্মগ্রহণ হলো, যে অরিজিনাল যে ক্রিয়েটার, তাকে যাতে ফুল ক্রেডিট এবং তার কন্ট্রোল কিন্তু কাজের উপর পুরোটা থাকে। এটা নিয়েই গল্প এখানে শুরু হয়েছে। তো অনেক রকম আমাদের আইপিআর রয়েছে, এবং এটা দিয়ে একটা অলরেডি একটা প্রশ্ন কিন্তু 2022-23 সালের কেবিএস এ দিয়েছে। ইম্পর্টেন্ট পার্ট এই যে তিনটে দেখা থেকে, এক হচ্ছে প্রথম যে পয়েন্টটা বলছে টাইপস অফ আইপিআর মধ্যে, এক হচ্ছে কপিরাইট, 2 নম্বর হচ্ছে পেটেন্ট, 3 নম্বর হচ্ছে ট্রেডমার্ক। কপিরাইটটা কি? ধরো না, কোনো তুমি বই লিখেছো, কোনো গান বানিয়েছো, তুমি কোনো মুভি বানিয়েছো বা ভিডিও বানিয়েছো, পেন্টিং বা কোনো সফটওয়্যার বানিয়েছো, তখন আমরা এই কপিরাইট ট্রেডমার্কটা আমার নিতে হয়, বা ওয়ান কাইন্ড অফ কপিরাইট ক্লেম করতে হয়। মানে আমার এই যে প্রোডাক্টটা যদি পরবর্তীকালে কেউ ব্যবহার করে, তার মানে সে কিন্তু আমাকে অজান্তে, হ্যাঁ, আমাকে পয়সা দিয়ে সে ব্যবহার করতেই পারে, কোনো অসুবিধা নেই, বাট আমার অজান্তে যদি কেউ ব্যবহার করে, বা সে পয়সা কারোর থেকে নিচ্ছিল না, কেউ একজন আমার থেকে কোনো প্রোডাক্ট নিয়ে সে অন্য লোককে বিক্রি করছে, আমি জানি না, তা সেটা কিন্তু কপিরাইট, তাকে আমি যদি চাইলে কিন্তু কপিরাইট স্ট্রাইক তাকে দিতে পারি বা কপিরাইট ক্লেম করতে পারি। এই জন্য ধর জেলও হতে পারে পরবর্তীকালে। কপিরাইটসের জন্য অনেক রকম আইন কানুন 2000 সালের যে আইটিসি অ্যাক্টটা বেরিয়েছে, এর মধ্যে অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশন ওখানে এই ডিজিটাল কন্টেন্টের উপর অনেক কিছু বেরিয়েছে। পরবর্তীকালে ওটাও গিয়ে দেখবো আমরা। তাহলে নো ওয়ান ক্যান কপি অর ইউজ দিস উইদাউট দ্য ওনার পারমিশন। আর যে সিম্পল কথা বলি, আজ যে আমাদের সাউথ ইন্ডিয়ার যে কোনো সিনেমা আজ বাংলায় আমাদের হয়েছে, দেবজিতের যে কোনো সিনেমা, এগুলো অলরেডি সাউথ ইন্ডিয়ায় কিন্তু এইসব সিনেমা অলরেডি আগের থেকে হয়ে গেছে। তো আমরা বলি যে অলরেডি এটা দেখেছি সাউথ ইন্ডিয়ান, যেটা আমাদের দেবজিৎ করেছে, তো এটা কি ডাইরেক্টলি কিন্তু ওরা এরকমভাবে তার সিনেমা থেকে কপি করেনি, তার কপিরাইটসটা কিনতে হয়েছে ওখানে গিয়ে, ডিরেক্টরকে দিকে কিনে সেটা সে নিজের ভাষায়, সেটা নিজের কাস্ট দিয়ে সেটা প্রোডাকশন করেছে। এইটাই হচ্ছে ব্যাপার, যে কোনো মানুষের কাজ আমি করতে পারি না, তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবো। কিন্তু এই হচ্ছে গল্পটা, যে হচ্ছে কপিরাইটস আর সং, কোনো গান কপি করলাম আর মুভি উইদাউট পারমিশন, তাহলে কিন্তু এটাকে কপিরাইটস ভায়োলেশন বলা। যে কোনো কাজ, যে কোনো আমরা যখন এরকম ধরনের কোনো আমরা কিছু কাজ করি, যেরকম বই লিখি বা গান লিখি বা গান বানাই, তো এগুলো আমি কপিরাইটস প্রথম থেকে আমাদের নিয়ে নিতে হয়, যাতে আমার আন্ডারে কপিরাইটস রয়েছে। আমার থেকে যদি মনে হয় সেই গানটা কেউ ব্যবহার করবে তার সে পার্টিকুলার জায়গায়, সে তো আমার থেকে কপিরাইটসটা কিনে নিয়ে সেটা করতে পারে। পেটেন্টটা কি? পেটেন্ট হচ্ছে যখন আমরা কোনো ডিসকভারি বা ইনভেশন করি। ইনভেশন মানে রিসার্চ করলাম, কোনো কিছু খোঁজ আমরা পেলাম, কোনো কিছু খোঁজ করলাম, তো করে তার যে পুরো জিনিসটার এগেনস্টে আমরা পেটেন্ট নিই, তখন এখানে কপিরাইটস হয় না। ওই জিনিসটা অ্যাকচুয়ালি তাই গল্প, যে আমার জিনিসটাতে কেউ না নেয়, বাট কিছু কিছু ক্যাটাগরি আছে, যে বই, গান, আঁকা, সফটওয়্যার, মানে ভিডিও, এগুলোতে কপিরাইট বলা হয়। এর যে ক্লেমটা, যে তোমার কাজটা তোমারই থাকবে, এটা ক্লেমটাকে বলা কপিরাইট বলা হয়। আর যে কোনো তোমরা কোনো ইনোভেশন করলাম, মানে ইনোভেশন কথাটা ইনভেনশন, মানে কোনো আবিষ্কার করলাম, কোনো কিছু খোঁজ করলাম, তো সেগুলো একটা পেটেন্ট হয়, না আমার আন্ডার পেটেন্ট, যেটা পরবর্তীকালে আমার পারমিশন ছাড়া এটা কেউ বিক্রি করতে পারবে না, বা সে
অন্য কাউকে দিতেও পারবে না। যেমন এক্সাম্পল, আমি কোনো নতুন টাইপের মোবাইল ব্যাটারিকে আমি আবিষ্কার করলাম, কোনো ডিজাইন বানালাম, তাহলে আমি পেটেন্ট করাই। যে কোনো ডিজাইন, এটা মেনলি ডিজাইন রিসার্চে আমরা পেটেন্ট করাই, এটা হচ্ছে মেন কথা। 3 নম্বর হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক কি? এই যে ধরে নাও কোনো সিম্বল, যে কেএফসির যে সিম্বলটা রয়েছে, কেএফসি বলে যে কেনটাকি ফ্রাইড চিকেন রয়েছে, বা আদার্স যে আর্সেনালের যে সিম্বলটা রয়েছে, এটা রেস্টুরেন্ট নাম করা বিরিয়ানি, তো এই যে সিম্বলের ট্রেডমার্ক করাতে হয়। যে কোনো কিছু লোগো হতে পারে, কোনো স্লোগান হতে পারে, কোনো ব্র্যান্ড নেম হতে পারে, কোনো নাম, যে নামটা পরবর্তীকালে ব্যবহার হবে, যে কেএফসি, বড় বড় সব খাবারের দোকানের নাম বা বড় বড় সব এর নাম, দোকানের নাম, এগুলোকে আমাদের কি হয়, এগুলোকে আমাদের ট্রেডমার্ক আমাদের অ্যাচিভ করতে হয়, যেটা পরবর্তীকালে আমার এই নামটা কেউ যাতে ব্যবহার না করে। সিম্পল কথা, আমরা অনেক জায়গায় দেখেছি যে আমাদের একটা দোকান যেটা অনেক ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যদি খুব সিম্পল কথা না বলি, এখন খুব পপুলার মধ্যে মিয়ামোরের নাম সবাই শুনেছে, কেকের দোকান, পেস্ট্রির দোকান। তো আজ সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে মিয়ামোর রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মিয়ামোরের গল্পতে, তাহলে মিয়ামোর যে এতগুলো দোকান খুলছে, তাহলে কিভাবে খুলছে? তাহলে এটা ফ্র্যাঞ্চাইজি কিনতে হচ্ছে, মানে আলটিমেটলি তার নামটা কেনা হয়, সার্টেন 5-6 লাখ 10 লাখ টাকা দিয়ে, তার যেরকম ডিমান্ড আর যা রুলস রেগুলেশন আছে এটা মেনটেন করে তার নামটা আমরা কিনছি। যেরকম কেএফসিও তাই, আমাদের এখন ঘরে ঘরে, আমাদের পাড়ায় পাড়ায় কেএফসি রয়েছে। কেএফসি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান কোম্পানি, সেখান থেকে আজ এখানে আসলো কি করে? তো সবাই তার ফ্র্যাঞ্চাইজিটা কিনেছে। ফ্র্যাঞ্চাইজি মানে তার ব্র্যান্ডের নাম, তার ট্রেডমার্ক করা আছে, সেটা আমি কিনছি পয়সা দিয়ে, করে আমি নিজের থেকে আবার সেই নিজে বানাচ্ছি সবকিছু, কিন্তু তার থেকে তার আইডেন্টিটা নিলাম, যেটা আমি নতুন জিনিস পেয়েছি। যেরকম এক্সাম্পলে নাইকের লোগো আছে, অ্যাপেলের সিম্বল রয়েছে, অ্যাপেলের সিম্বলটা আমাদের হাফ, যে আপেল খাওয়া এরকম যে সিম্বলটা রয়েছে, এরকম ধরনের সিম্বলগুলো আমরা পরবর্তীকালে আমাদের কোনো কাজে কিন্তু ইউজ করতে পারবো। এবার নেক্সট পয়েন্টে চলে গেলাম। তো আমরা বুঝতে পারলাম যে 3 রকম কিন্তু আমাদের এই যে আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস হতে পারে। এবার যদি ধরে নাও কেউ এগুলো ভঙ্গ করে, ভায়োলেট করলে কি হবে, ভায়োলেশন অফ আইপিআর, এবার সেগুলো কি কি জিনিস হতে পারে, সেগুলো কি কি নাম আছে, সেগুলো জানতে হবে। তো ভায়োলেশন কথাটার মানে, আমি কোনো মানুষের কাজ ব্যবহার করছি, তাকে ক্রেডিট না দিয়ে, তার পারমিশন ছাড়া, তার একটা গান আমি নিয়ে নিলাম, নিয়ে আমি আমার ভিডিওতে দিয়ে দিলাম, তাকে তো কোনো পারমিশন নিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি, এবং তার বিনিময়ে পয়সা কামাচ্ছি, এটা হচ্ছে ইনলিগাল বলা হয়, আনএথিক্যালও বলতে পারি। যাতে আমাদের ক্রিয়েটারের কোনো আমি এফোর্টটাকে যে বানিয়েছি, তাকে তাদের এফোর্ট, তাদের রেসপেক্ট দেওয়া উচিত, ভাই তার জিনিসটা নিয়ে আমি ইউজ, তাকে তার সম্মান দাও, তা আমি দিলাম না। যদি এটাকে তাকে না জানিয়ে ইউজ করি, করলে প্রথম যে আমাদের পার্টটা দেখবো, যাকে বলা টাইপস অফ আইপিআর ভায়োলেশন, খুব ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আইপিআর ভায়োলেশনের ফার্স্ট হচ্ছে প্ল্যাগারিজম। প্ল্যাগারিজমের যে ওভারঅল আইডিয়াটা মোটামুটি একটু কিছুক্ষণ আগেও বলেছি আমি, যে আমরা যখন কোনো একটি ডকুমেন্টস রেডি করি, মানে ধরুন রিসার্চ ডকুমেন্টস হয় বা কোনো ডকুমেন্টস লিখছি, সেটা প্রথম আমি যে লেখাগুলো লিখলাম, সেটা যদি আমি নিজে থেকে লিখি তো খুব ভালো কথা। যদি কোনো জায়গাতে কপি পেস্ট করি এবং তার প্রপার, তাকে যদি আমি না রেফারেন্সে তার এটা মেনশন না করি যে আমি এখান থেকে না হয়েছে, তাহলে কিন্তু আমি সেটা ওয়ান কাইন্ড অফ আমি মানুষের জিনিসটা চুরি করলাম। আর এই রকম চুরিকে বলা হয় যে প্ল্যাগারিজম বলা, যে মানুষের কাজ তুমি নিচ্ছ, বাট তাকে তুমি প্রপার কোনো ক্রেডিট দিচ্ছ না। এক্সাম্পলে যেটা আমি বললাম, কোনো ডকুমেন্টস তুমি ইন্টারনেট থেকে কোনো লেখা রয়েছে, তুমি নিয়ে তুমি আর্টিকেলটা বানালে তোমার স্কুল প্রজেক্টের জন্য, বাট তাকে তুমি কিন্তু ক্রেডিট দাওনি কোনোভাবে, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্ল্যাগারিজম বলা হয়। আর কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানে, এটা মানে সিম্পল কপিরাইটের মধ্যে যে ক্যাটাগরিগুলো ছিল, যেরকম হচ্ছে তোমার, এটা মেনলি প্ল্যাগারিজমটা ট্রেডমার্ক আমাদের এই সেগমেন্টে বেশি হয়, মানে পেটেন্টের রেসপেক্টে খুব বেশি হয়, তার ব্যবহার না করাটা, কেন কপিং করা যেটা বলা হয়, মানে কোনো জিনিসটা কপি করে নিলাম। আর এটা হচ্ছে কপিরাইট, যেখানে তুমি তোমার কোনো যেটা গান, ভিডিও, সফটওয়্যার, কোনো বই লিখেছো, তো তুমি সেটাকে কপি করছো, কোনো সিনেমা তুমি কপি করলাম, যেরকম আমি বললাম সাউথ ইন্ডিয়ার ম্যাক্সিমাম সিনেমা আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের বাংলায় কপিই হয়। তো সেইগুলো মোটামুটি যদি আমরা ভাবি যে তার যদি ক্রেডিটটা তাকে না দিয়ে, তাকে পয়সা না দিয়ে, তাকে অজান্তে আমি বানিয়ে ফেললাম একটা সিনেমা, আমি সিনেমা দেখে গল্পটা বুঝে গেছি, গল্পটা বুঝে আমি এরকম একটা কাস্টিং করে পয়সা লাগিয়ে বানিয়ে ফেললাম, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে তোমাকে বলা হয় কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট বলা হবে। এই শব্দটার নাম হচ্ছে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট বলা হয়। তো আমাকে যখনই কোনো কিছু এরকম ধরনের কাজ করবো, সেটা কিন্তু আমাকে ভেবে চলতে হবে। যেরকম এটার আরেকটা এক্সাম্পল আমি রেখেছি, ডাউনলোডিং অর শেয়ারিং মুভি, সং, ইবুক ফ্রম প্রাইভেট ওয়েবসাইট, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি টরেন্ট ওয়েবসাইট বলতে পারি। এটা আমি প্রথমেও আমি কথা বলেছিলাম, এরকম ধরনের আমি কোনো সিনেমা, কোনো এই জিনিস যদি আমি ডাউনলোড করে ব্যবহার করি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কপিরাইটসের মধ্যেই পড়ছে। ধরা পড়লে কিন্তু এটা কিন্তু জেল আছে, জেল এবং লাখখানিক টাকা ফাইনও আছে। তো অবভিয়াসলি আমাদের এই জিনিসগুলো করা কিন্তু উচিত না। পরের পার্টে চলে গেলাম, যেটা বলে ট্রেডমার্ক। তিনটেই ক্যাটাগরি, তিনটেরই আমি জিনিস, তিন ধরনেরই জিনিসকে উল্লঙ্ঘন করলে তার কি কি সমস্যা হতে পারে তারই গল্প রয়েছে। এবার ট্রেডমার্ক ইনফ্রিঞ্জমেন্ট, যেটা অলরেডি আমরা যে ট্রেডমার্কের পোর্শনটা ছিল, যেরকম কোনো রকমের কোনো, যেরকম কেএফসি বললাম, কেউ ধরে নাও কেএফসির যে লোগোটাকে ডিটো কপি করে বাড়ির সামনে দোকান খুলে দিয়েছে, আদৌ কিন্তু সেই কেএফসিতে কোনোভাবে কিন্তু সে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি,
সে একটা তো কে দেখতে যাচ্ছে, স্বাভাবিক কথা। গ্রাম অঞ্চলে একটা কেএফসির দোকান খুলে দিয়েছে, ওইভাবে সেম যেভাবে ওরা ফ্রাইড আইটেমস চিকেন বানিয়ে বিক্রি করে করছে, ধরা পড়লেই কেস হয়ে যাবে, একদম জেল হয়ে যাবে। কেন? তুমি কোনো মানুষের নাম তার পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবে না। কারোর ব্র্যান্ডের নাম হতে পারে, কোনো লোগো হতে পারে, তার সিম্বল, এগুলো তাদের পারমিশন ছাড়া কিন্তু তুমি তাদের জিনিসটা ইউজ করতে পারছো না। ধরুন আমি কোনো, এখনকার দিনে তো এরকম খুব প্রচলিত বেরিয়েছে যে অনেক জুতো এরকম বেরিয়েছে, এরকম এক্সাম্পল রেখেছে ফেক নাইকি লোগো। আমরা এখন ম্যাক্সিমাম যদি খিদিরপুর অঞ্চলে যাওয়া যায় বা দিল্লির কোনো মার্কেট যদি যাওয়া যায়, যেখানে এখন গল্প এসছে যেটা বলা হয় যে আমাদের সেকেন্ড কপি বলা হয়, একটা নতুন গল্প এসছে, এটা বললাম যে জুতো পাওয়া যায়, মানে দেখে ধরা যাবে না। এখন পশ্চিমবঙ্গতে এটা প্রচন্ড পপুলার বিজনেস, এটা যে একদম যেসব জুতোর দাম শোরুমে 22-23 হাজার টাকা, সেগুলো 2,000 টাকায় বিক্রি হচ্ছে। কলকাতা শহরে খিদিরপুরে রয়েছে, কলকাতা শহরের চাঁদনি মার্কেটে রয়েছে, এবং এগুলো ছাড়াও একদম ওদের ছোট ছোট দোকান রয়েছে পাড়ায় পাড়ায়, যারা জুতো বিক্রি করছে এরকম ধরনের সেকেন্ড কপি। অ্যাকচুয়ালি এগুলো সবই কিন্তু ফেক। এরা কি করছে, হালকা করে লোগোটাকে একটু হালকা চেঞ্জ করে, যে চোখে দেখে বোঝা জানা যায়, মানে মানুষ সচরাচর বুঝতে না পারে, হালকা করে লেখাটা পাল্টে দিল, কোয়ালিটি পাল্টে দিয়ে বিক্রি করে ফেলছে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বলা হয় ট্রেডমার্ক ইনফ্রিঞ্জমেন্টও বলা, যেখানে কাস্টমার তো বুঝতে পারছে না যে কোনটা অরিজিনাল কোনটা কি, সে তো মোটামুটি একটা ওরকম তা নিয়ে নি, এরকম ম্যাক্সিমাম কিন্তু এটা হচ্ছে। তাই এগুলো এই 3 রকমের ভায়োলেশন হতে পারে। 3টে আইপিআর দেখলাম আর 3টে তার ভায়োলেশনও মোটামুটি দেখলাম, তো এগুলো করা উচিত না অ্যাকচুয়ালি। নেক্সট পার্টে চলে গেলাম, ওপেন সোর্স সফটওয়্যার এবং লাইসেন্সিং। এই বলছি সফটওয়্যারের গল্প, আজ যে আমরা এতগুলো পার্টের মধ্যে আমরা দেখলাম, তো এর যে কপিরাইটস ক্লেম সফটওয়্যারে দিই, সফটওয়্যারে আমাদের লাইসেন্স নিতে হয়, এর একটা এক্সট্রা পার্ট আমরা চলে গেলাম। যে কোনো সফটওয়্যার বানালে তার একটা লাইসেন্স, যেরকম আমরা অলরেডি জানি যে কোনো আমরা যখন মাইক্রোসফটের অফিস ইনস্টল করি বা যে কোনো কিছু আমরা কেনা, যদি তখন সফটওয়্যার কিনি, তখন কিন্তু আমাদের তাদের লাইসেন্স একটা নাম্বার দেওয়া হয়। সে লাইসেন্স করা মানে তুমি কিনেছো লাইসেন্সটা, মানে তোমার এটা অথেন্টিক। যে উইন্ডোজ, অত কথা ছেড়ে দাও, উইন্ডোজ যেটা ইউজ করছি আমরা, উইন্ডোজ 11 অর্ধেক জায়গায় পাইরেটেড ব্যবহার করছে, কিজেন দিয়ে এক্সট্রাক্ট করে অ্যাক্টিভেট করে দিচ্ছে, অ্যাক্টিভেটর দিয়ে এক্সট্রাক্ট করে হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু প্রসেস না। তো এগুলো ওয়ান কাইন্ড অফ আমরা সেই পাইরেসি ইউজ করছি। তো এগুলোর অফিসিয়াল গল্পটা কি, তো আমরা যখন সফটওয়্যার যখন তৈরি হয়, তার একটা লাইসেন্সিং হয়। তো সেই লাইসেন্সিংগুলোর ব্যাপারে একটু কথা বলবো, কত ধরনের লাইসেন্স হয়। তো ওপেন সোর্স, যেটা প্রথম কথা হচ্ছে, ওপেন সোর্স সফটওয়্যার যাকে বলে ওএসএস, ইজ এ সফটওয়্যার দ্যাট এভরিওয়ান ক্যান ইউজ, স্টাডি, মডিফাই অ্যান্ড শেয়ার ফ্রিলি। কিছু সফটওয়্যার এইভাবে তৈরি হয় যেগুলো তোমরা বিনা পয়সায় ব্যবহার করতে পারো, যেটা তুমি চাইলে মডিফাই করতে পারো, ইউজ করতে পারো। হ্যাঁ, মডিফাই মানে তুমি সেটাকে চেঞ্জ করলে কিছু, এবং তুমি মানুষের মধ্যে শেয়ারও করতে পারো ফ্রিলি। The source code, the original program code written by the program is open to everyone. যে কোডটা ওরা লিখেছে, যেটা কোড লিখে এটা তৈরি করেছে, এটা ইউজারের কাছে ওপেন সোর্স, সেটা যে কোনো মানুষ ওটাকে এক্সট্রাক্ট করে ওগুলো দেখে করতে পারে। দিস হেল্প ইন লার্নিং, ইমপ্রুভিং অ্যান্ড শেয়ারিং টেকনোলজি ফ্রিলি। আমি যদি এরকম কোনো গল্পটা আগে কোনো মানুষ এটা খুলে তার মনে হলে সে একটু করে চেঞ্জ করলো, করে আর কিছু ইমপ্রুভ করে করতে পারে। এক্সাম্পল যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম, যেটা ওপেন সোর্স, মোজিলা ফায়ারফক্স, এটাও ওপেন সোর্স সফটওয়্যার, মানুষ চাইলে এটা করতে পারবে। তারপর লিব্রে অফিস রয়েছে, এটাও ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। পাইথন, এটাও কিন্তু ওপেন সোর্স, যে কোনো লোক চাইলে এটাকে মানে মানুষ ইউজ করে আবার ডেভেলপ। স্বাভাবিক পাইথনে যখন যেহেতু পরবর্তীকালে তোমরা দেখছো বা পড়বে, এখানে ম্যাক্সিমাম মডিউলস, যেটা পরবর্তীকালে মডিউলসও পড়বে, এগুলো সবাই যে যার মতন বানিয়েছে। এটা কখনো পাইথন যে সব বানিয়ে গেছে তা না, পাইথন একটা উদ্যোগ নিয়ে গেছিল। আজ পাইথন যেভাবে ডেভেলপ হচ্ছে, এটা কিন্তু নর্মাল মানুষেরা বানাচ্ছে, এটা ওপেন সোর্স সফটওয়্যার, মানুষ ইউজ করতে হবে। ওপেন সোর্সের ফার্স্ট কথা কি, ওপেন সোর্স মিন ফ্রিডম টু ইউজ অর ইমপ্রুভ, মানে মানুষ একদম এটাকে নর্মালি সে তার কাছে সেই প্রচলিত সেটা দেওয়া রয়েছে, মানে সেই ফ্রিডমটা দেওয়া রয়েছে, মানুষ এটা ব্যবহার করতে পারে, মানুষ ইউজ করতে পারে, মানুষ এটা ইমপ্রুভও করতে পারবে। ওয়াই ওপেন সোর্স ইজ ইম্পর্টেন্ট, এনকারেজ লার্নিং অ্যান্ড ইনোভেশন। তো অবভিয়াসলি একটা জিনিস কেউ বানালো, সে সেটা দিয়ে শিখে এবং সে কিছু নতুন জিনিস ওখানে অ্যাড করলো। এটা এক হচ্ছে সেভ কস্ট, মেনি ওপেন সোর্স টুলস আর ফ্রি, পয়সা লিয়ে লাগবে না, পয়সা দিয়ে কিনতে গেলে তো সমস্যা না, তো মানুষ বিনা পয়সা ইউজ করতে পারবে। বিল্ড আ কমিউনিটি অফ প্রোগ্রাম হু হেল্প ইচ আদার, একটা কমিউনিটি তৈরি হলো যেখানে সব প্রোগ্রামাররা রয়েছে, সবাই সবাইকে হেল্প করে চলছে। প্রমোট ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রাস্ট, যে মানুষের প্রতি বিশ্বাস এবং মানুষ যে কাজ করতে হবে, এগুলো কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। নেক্সট হচ্ছে লাইসেন্সিং মডেল। এবার যে লাইসেন্সটা নেবো, কিরকম ধরনের এবং কত রকম লাইসেন্স হতে পারে। ইভেন দ্য ওপেন সোর্স সফটওয়্যার ইজ ফ্রি, অবভিয়াসলি ওপেন সফটওয়্যারটা কি ফ্রি অফ কস্টে পাওয়া যায়, তো বিকল্প নেই কোনো। ইট স্টিল কাম উইথ আ লাইসেন্স। ফ্রি হলেও তার একটা লাইসেন্স কিন্তু হয়, কিছু পারমিশন ওখানে গ্রান্ট থাকে, লিগাল পারমিশন দ্যাট এক্সপ্লেন
হাউ উই ক্যান ইউজ অর শেয়ার দ্য সফটওয়্যার। লিগাল আমাদের ওপেন সোর্স হওয়া মানে তার আবার লাইসেন্স কি দরকার? অবভিয়াসলি আমি তোমাকে বিনা পয়সা দিলাম, তুমি ওটাকে কি চেঞ্জ করে তুমি পয়সা দিয়ে বিক্রি করতে পারো না, এটাই হচ্ছে মেন কথা। আমি যখন তোমাকে বিনা পয়সা দেবো, তার মানে তুমি যখন নেওয়ার পর ওটাকে তুমি কিভাবে তুমি চলবে তার একটা প্রোটোকল ওখানে মেনটেন লেখা রয়েছে, তার একটা প্রত্যেকটা নিয়মাবলী ওখানে লেখা রয়েছে। এটাই তোমার এই লাইসেন্সের মারফতে তুমি জানতে পারবে। তো প্রথম ধরনের এক ধরনের লাইসেন্স যাকে বলা হয় ক্রিয়েটিভ কমন লাইসেন্স, যাকে সিসিও বলা হয়। বলছে অ্যালাউ পিওপিল টু শেয়ার অ্যান্ড রিইউজ ক্রিয়েটিভ ওয়ার্ক লাইক টেক্সট, ইমেজ, ভিডিও অর মিউজিক বাট উইথ সার্টেন রুলটা কি পরে আসবো। তাহলে কমন বা এটা ক্রিয়েটিভ কমন লাইসেন্স কি বলছে, এটা পিওপিলকে আমাদের অ্যালাউ করা হচ্ছে কি করার জন্য, শেয়ার করার জন্য, কোনো কিছু রিইউজ করার জন্য। সে নিজের থেকে কোনো কিছু শেয়ার করবে, সেটাকে রিইউজ যা রয়েছে সেটাকে রিইউজ করতে পারে। এটা টেক্সট হতে পারে, ইমেজ, ভিডিও, মিউজিক, যা কোনো হতে পারে। বাট তার কিছু প্রত্যেকটা নিয়ম আছে। কি নিয়ম? ক্রিয়েটার ক্যান চুজ কন্ডিশন, লাইক কি কন্ডিশন রাখতে পারে। ফার্স্ট বলছে গিভ ক্রেডিট টু দ্য অরিজিনাল অথার। প্রথমে তুমি যাই করবে তুমি অরিজিনাল অথারকে প্রথমে ক্রেডিটটা দাও। অ্যালাউইং অর নট অ্যালাউইং কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল তুমি বিক্রি করতে পারবে পরবর্তীকালে। কমার্শিয়াল কথাটার মানে হচ্ছে তুমি এটাকে ব্যবসার কাজে ব্যবহার পরবর্তীকালে করতে পারবে না। অ্যালাউইং অর নট অ্যালাউইং চেঞ্জেস অর এডিট, তুমি এটাকে চেঞ্জ, এটা এই যে পয়েন্টগুলো এটা ইউজার তাকে বলবে। কে বলবে? সরি, যে ক্রিয়েটার সে বলবে। ক্রিয়েটার চাইলে তোমাকে বলে দিতে হবে তুমি যাই করো না কোনো ক্রেডিট আমাকে দেবে। দ্বিতীয়ত তুমি চাও কি, এটা ক্রিয়েটার বলবে যে তুমি কমার্শিয়ালি ইউজ করতে পারো কি না করতে। এটা যখন তুমি সিসি লাইসেন্স যখন কোনো সফটওয়্যার না হয় তখন এই টার্মস অ্যান্ড ক্লজ গুলো যে তৈরি করে, যে প্রথম তৈরি করে, যে ধরে নাও সে এখানে এমবেড করে দিল যে তুমি এটাকে কিন্তু ব্যবসার পারপাসে ব্যবহার করতে পারবে না, কমার্শিয়াল ইউজ করতে পারবে না। ঠিক আছে? আর 3 নম্বর, তুমি চাইলে এডিট করতেও পারো, করতে বা নাও পারো, এটাও কিন্তু তোমাকে বলে দেওয়া হবে। মানে এটা ডিপেন্ড করবে সফটওয়্যার। এরকম তো হয় না কোনো জিনিস ফিক্স প্রথমে বলা যায় না, এটা ডিপেন্ড করবে যে ক্রিয়েটার সে যখন লাইসেন্সটা নেবে সেই সফটওয়্যারের, তার মধ্যেই কথাগুলো ওখানে মেনশন থাকবে। পরবর্তীকালে যখন কেউ এই সফটওয়্যারটা নিয়ে কাজ করবে তখন সে লাইসেন্সটা দেখে নেবে, তার এই লাইসেন্সে লেখা আছে, সব পুরো স্পষ্টভাবে লেখা থাকে। প্রত্যেকটি লাইসেন্স যখন তুমি সফটওয়্যার ডাউনলোড করো তার লাইসেন্স সেগমেন্টে এগুলো সবই লেখা থাকে, এগুলো মানুষ দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক আইডিয়ার মধ্যে একটা কথা। নেক্সট এক্সাম্পল বলছে টিচার শেয়ার নোটস আন্ডার সিসি লাইসেন্স, আদার ক্যান রিইউজ দেম ইফ দে গিভ ক্রেডিট। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে মানুষ চাইলে এটা করতে পারবে, তো ইউজ করতে পারবে এবং পরবর্তীকালে সেটাও চাইলে কিন্তু পাবে, মানে সেই ক্রেডিটটাও তাকে কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক কিছু আইডিয়ার মধ্যে একটা পার্ট রয়েছে। পরের পার্টে চলে গেলাম যে আমাদের নেক্সট জিপিএল বা জেনারেল পাবলিক লাইসেন্স কি বলছে। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সফটওয়্যার লাইসেন্স এটাকে বলা হয়। ইট অ্যালাউ ইউজার টু ফ্রিলি ইউজ, স্টাডি অ্যান্ড শেয়ার মডিফাইড দ্য সফটওয়্যার। মানে সিম্পল কথা যদি একটা কথা বলি, এটা খুব ম্যাক্সিমাম কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার এই লাইসেন্সটাই নেয়, জিপিএল লাইসেন্স, যেখানে সব রকম অ্যাক্সেসিবিলিটি থাকে, যেখানে মানুষ চাইলে এটা ফ্রিলি ইউজ করতে পারবে, শেয়ার করতে পারবে, মডিফাইও করতে পারবে, যেটা আমাদের কম সিসিতে ছিল না। সিসিতে এটা বলে দেবে, মানে যে ইউজ করবে সে বলে দেবে। বাট এখানে কিন্তু এটা সবকিছু তোমার ওপেন ফ্রিতে বলে দেওয়া রয়েছে যে তুমি সবকিছু করতে পারবে, কোনো ব্যাপার নেই। বাট এনি মডিফাইড ভার্সন মাস্ট অলসো রিমেন ওপেন অ্যান্ড ফ্রি ফর আদার্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, মানে এটাও একটা বড় ইম্পর্টেন্ট যে তুমি যখন এটা ফ্রি ওপেন সোর্স তোমাকে দেওয়া হয়েছে, তুমি চাইলে তুমি চেঞ্জ করে তুমি একটা ভার্সন বানাতে পারো, বাট তোমাকেও কিন্তু এটা কিন্তু বিনা পয়সায় এবং ফ্রি ওপেন সোর্সই রাখতে হবে, তুমি এটাকে পরবর্তীকালে চার্জ করতে পারো না। এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। যেরকম লিনাক্স, এটা কিন্তু জিপিএল লাইসেন্স, লিনাক্স থেকে পরবর্তীকালে অনেক মানে ওয়েস তৈরি হয়েছে, আমাদের তৈরি হয়েছে ফেডোরা তৈরি হয়েছে, আমাদের উবুন্টু তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের এই যে ম্যাকের যে ওয়েসটা সেটাও কিন্তু আমাদের লিনাক্স বেস তৈরি হয়েছে। তো এগুলোকে তোমার ফ্রি রাখতে হবে, তুমি ইউজ করতে পারো আমারটা নিয়ে, বাট এগুলোকে তোমার ফ্রি রাখতেই হবে, বিনা পয়সায় করতে নিয়মে। থার্ড হচ্ছে অ্যাপাচি লাইসেন্স। অ্যাপাচি কি বলছে? 3 রকম লাইসেন্সে বলেছে, লাস্ট লাইসেন্সে চলে আসলাম। সিমিলার টু জিপিএল বাট প্রোভাইড মোর ফ্লেক্সিবিলিটি ফর দ্য বিজনেস। কেউ যদি কোনো সফটওয়্যার বানিয়ে যদি অ্যাপাচি লাইসেন্স না হয় তাহলে ওটা কিন্তু জিপিএল এর মতনই ফিচার্স পাচ্ছ, বাট ওর থেকে কিছু ফ্লেক্সিবিলিটি বেশি পায় বিজনেসের জন্য। কি? ইউ ক্যান ইউজ, মডিফাই অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য সফটওয়্যার ইভেন ইন কমার্শিয়াল পেড প্রোডাক্ট। মানে আমি ধরে নাও একটা সফটওয়্যার বানালাম, আমার থেকে যেটা ফ্রি ছিল সেটা কেউ একটা, আমি কিন্তু জিপিএল অ্যাপাচি লাইসেন্স নিয়ে নিয়েছি, আমি সফটওয়্যারটা যেটা বানালাম সেটা কিন্তু অ্যাপাচি লাইসেন্স এখানে নেওয়া রয়েছে। এবার যে ব্যক্তিটা সফটওয়্যারটা ইউজ করছে
সে কোনোভাবে আপডেট করে সে পয়সা দিয়ে ওটাকে আপডেটেড প্রোডাক্টটা সে বিক্রি করতে পারে। এটা হচ্ছে তুমি একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া গেল। মানে আমি যখন কোনো একটা সফটওয়্যারকে নিয়ে ব্যবহার করছি, যেটা ফ্রি রয়েছে, এটা ইউজ, মডিফাই, ডিস্ট্রিবিউট করতে পারো, বাট পয়সাও নিতে পারো তুমি। এটা আগের পথে ছিল না। এখানে এটা বলেছিল যে ফ্রি, ওটাও ফ্রি থাকতে হবে। এটা কিন্তু ডিফারেন্স এই অ্যাপাচি এবং জিপিএল এর। ইউ জাস্ট নিড টু গিভ দ্য ক্রেডিট টু দ্য অরিজিনাল ডেভেলপার। তো ক্রেডিটটা জাস্ট দিতে হবে। তুমি চাইলে পয়সা দিয়ে বিক্রি করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট তুমি ক্রেডিটটা যে মানে অ্যাটলিস্ট কিছুটা তোমার মানে যেটাকে বলা রয়্যালটিস তোমাকে দিতেই হবে। যারা নেয় এটা সেটা বুঝতে পারবে। যেটা হচ্ছে অ্যাপাচি ওয়েব সার্ভার, অ্যান্ড্রয়েড ওএস, ইউজ দিস লাইসেন্স, এগুলো আমরা করতে পারি। অ্যান্ড্রয়েড ওএসটা একটা বিল্ট ইন ওএস। আর যে আমাদের যে এক একটা মোবাইল কোম্পানি এক এক রকম অপারেটিং সিস্টেম দিচ্ছে, কেউ দিচ্ছে কালার ওএস দিচ্ছে, কেউ দিচ্ছে অক্সিজেন ওএস দিচ্ছে, এক একটা কোম্পানি একরকম দিচ্ছে। এগুলো আসছে কোথা থেকে? সে তো অ্যান্ড্রয়েড থেকেই ডেভেলপড হয়েছে। এটাই ব্যাপার, আর কোনো বিকল্প নেই। এই হচ্ছে ব্যাপার। রিমেম্বার কি বলছে? ওপেন সোর্স বলছে ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি তোমাকে দেওয়া হলো, ফ্রিডমও এবং তার সাথে রেসপন্সিবিলিটি আসলো। ইউ আর ফ্রি টু ইউজ অ্যান্ড মডিফাই, বাট ইউ মাস্ট রেসপেক্ট দ্য লাইসেন্স টার্ম অ্যান্ড ক্রেডিট দ্য ক্রিয়েটার। লাইসেন্স টার্মটা যেটা লেখা আছে তোমাকে সেটা রেসপেক্ট করে সেটা তোমার ক্রিয়েটারকে ক্রেডিট তোমার দিতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। 9 নম্বর হচ্ছে সাইবার ক্রাইমের দিকে চলে গেলাম, যেটা একটা নতুন একটা পার্ট ঢুকছি। সাইবার ক্রাইম মানে বলতেই পারছি যে একটা বেসিক আইডিয়া তো ক্লিয়ার হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে যে ক্রাইমগুলো হয়, যেটা লোকাল ক্রাইম, অফলাইন ক্রাইম বলা হয়, মানুষ মানুষের সাথে করছে, একটা ক্রাইম বলে আমরা কিন্তু ডিটেক্ট করি। বাট ইন্টারনেটের মারফতে অনলাইনে যেসব ক্রাইমগুলো, যেটাতে আমাদের কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে করা হয় ইন্টারনেটের মারফতে, যেটাকে বলা হয় সাইবার ক্রাইম বলা, যেটা কি ইনলিগাল বা হার্মফুল অ্যাক্টিভিটি, যেটা আমরা কম্পিউটার, মোবাইল বা ইন্টারনেটের মারফতে করছি। ইনভলভ স্টিলিং ইনফরমেশন, ড্যামেজিং ডেটা আর চিটিং পিপল অনলাইন। এখন তো স্ক্যাম বেড়ে গেছে, ম্যাক্সিমাম জায়গায় কোনো জিনিসকে ড্যামেজ করছি, কোনো ইনফরমেশনকে চুরি করছি, চিট করছি, এগুলো তো রয়েছেই। এই হচ্ছে ব্যাপার। যেরকম হচ্ছে কোনো মানুষ কোনো কারোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা হ্যাক করে নিল, হ্যাঁ, তার সেটা হ্যাক করে মানুষকে ভুলভাল মেসেজ পাঠানো শুরু করলো। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইম। এবার আমরা দেখবো কত ধরনের সাইবার ক্রাইম এখন মার্কেটে রয়েছে। ফার্স্ট হচ্ছে হ্যাকিং। খুব ইম্পর্টেন্ট কথা, সবাই আমরা মোটামুটি নামটা শুনেছি। হ্যাকিং কথাটার মানে হচ্ছে আমরা কোনো মানুষের কোনো জিনিসপত্র তার পারমিশন ছাড়া সেটাকে অ্যাক্সেস করছি, বা চুরি করছি, বা মিসইউজ করছি, বা ডিলিট করছি। মানে আমাদের মানুষের একটা সিস্টেমে ঢুকে তার পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিসকে ব্যবহার করে, সেটা আমি চুরি করা বলতে পারি, বা চুরি করছি কোনো জিনিসকে, কোনো ইনফরমেশন, কোনো কিছু ডিলিট করে দিলাম, বা এটাকে মিসইউজ করলাম, এটাকে কিন্তু আমরা হ্যাকিং বলে কিন্তু বুঝতে পারি। নেক্সট হচ্ছে ইভস ড্রপিং। এটাকে আমরা বাংলা ভাষায় খুব ইউজ করি, যেটাকে আমরা কান পেতে শোনা বলা হয়। বাংলা ভাষায় কি বলা হয়? কান পেতে অন্য কোনো মানুষের কথা শুনছি। এটাই হচ্ছে ইভস ড্রপিং এর পার্ট। এটাও হ্যাকাররা করে থাকে, যে অন্য কোনো মানুষের কনভারসেশন একটা মানুষ কিন্তু অজান্তে দেখছে। ঠিক আছে, মানুষ অন্য কোনো দুটো মানুষের যে কথোপকথন চলছে, কোনো একটি পিওপিল, কোনো একটি মানুষ যদি সেটা তাদের না জানিয়ে তাদের জিনিসটাকে পুরো ফলো অন করে, স্পাই করে, অ্যাকচুয়ালি বলতে পারে আমরা খবরাখবর রাখছি, যে কোনো কারোর ইমেল হতে পারে, মেসেজ হতে পারে, কল হতে পারে, এটাকে আমরা বলতে পারি ইভস ড্রপিং বলা হয়। ঠিক আছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইম। 3 নম্বর হচ্ছে ফিশিং। ফিশিং গল্পটা কি? এটা একটা বাংলা ভাষা প্রযোজ্য শব্দ থেকে এই গল্পটা এসছে। আমরা বলি মাছ ধরা। মাছ ধরাকে কি বলা হয়? ফিশিং বলা হয়। FISHING, ওখান থেকে ওটা ফিশিং চলে এসছে, শব্দটা PH দিয়ে ফিশিং, মানে ওয়ান কাইন্ড অফ বলতে পারি। শব্দটা শুনতে একই রকম লাগে, বাট লেখাতে একটু আলাদা আছে। গল্পটা কি? দেখো, আমরা প্রথমে যখন মাছ ধরতে যাই তখন কি করি? প্রথমে আমরা চারার মধ্যে কিছু আমরা ছিপের মধ্যে চারা লাগাই, বা কোনো খাবার লাগাই, যেটা দেখে মাছ লোভে পড়ে ওই খাবারটা খেতে এসে ওই ছিপের যে বড়শির মধ্যে তার মুখটা আটকে যায় এবং সে ধরা পড়ে গেল। তো এইভাবেই, এই কনসেপ্টটাকেই মাথায় রেখে কিন্তু এই হ্যাকিং স্কিমটা বা ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইমটা আবিষ্কার হয়, যেখানে মানুষকে টোপ দেওয়া হয়। টোপ, যেটা মাছকে টোপ দিয়ে আমরা মানুষকে টোপ দেওয়া হচ্ছে, বা ফেক ইনফরমেশন ছড়ানো হচ্ছে। টোপটাকে আমরা নর্মালি বলতে ফেক ইনফরমেশন মেসেজ, বা কোনো লিঙ্ক। যেরকম সিম্পল যদি বলি, কোনো একটি ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক আমি দিলাম, যেখানে দেখাচ্ছে একটা দামি জিনিস খুব কম দামে পাওয়া যাচ্ছে। তো সেটা মানুষকে যদি এরকম কোনো লিঙ্ক তৈরি করে কেউ পাঠায়, তো মানুষ যদি বোকা হয়, সে যদি ওখানে গিয়ে ওটাকে যদি নিতে চায়, সে তার যাবতীয় ইনফরমেশন তাকে দিয়ে দিল। এরকম পাসওয়ার্ড হতে পারে, তার ব্যাংক ডিটেলস হতে পারে। তাতে কি হবে? সেই ইনফরমেশনগুলো তো আদৌ তো, এটা তো টোপ দালো শুধু তাদের ওই ইনফরমেশন নামার জন্য। তো যে নামার সে তো নিয়ে নিল। এরকম ধরনের যখন চুরি চামারিগুলোকে আমরা বলতে পারি ফিশিং বলে কিন্তু জানতে পারি। এখান থেকে মেনলি কি হয়? আমাদের পাসওয়ার্ড নেয়, ব্যাংক ডিটেলস গুলো এইভাবে কিন্তু আমরা একটা মানুষের কিন্তু নিয়ে নিতে পারি। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ একটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। নেক্সট এটাকে বলা হয় র্যানসামওয়্যার। খুব ইম্পর্টেন্ট একটা গল্প। এটা প্রযোজ্য বিদেশে তো খুব বেশি হয়, মানে করে হচ্ছে আমাদের দেশের লোকেরা, বাট বিদেশে এগুলো বেশি দেখা যায়, যেখানে কোন একটি মানুষের কম্পিউটারের মধ্যে কোন একটি হার্মফুল প্রোগ্রাম
দেওয়ার পর কম্পিউটারে যাবতীয় ফাইল ফোল্ডার্স গুলো কোনোভাবে লক হয়ে গেছে, মানে সেটা পাঠিয়েছেও কোনো একটি মানুষ, যে পাঠিয়েছে সে তারপরে বলছে যে আমাকে এতগুলো পয়সা তুমি দাও তাহলে তোমাকে আমি এই জিনিসগুলো সব ছেড়ে দেবো। এটা ওয়ান কাইন্ড অফ ভাইরাস টাইপের ফাইল হতে পারে, যেটা তোমার সিস্টেমে যাওয়ার পর তোমার সিস্টেমের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু তোমার লক তুমি ইউজ করতে পারছো না, বাট কোনোভাবে তোমাকে যেটা পপ আপ মেসেজে বলবে তুমি আমাকে এত টাকা আমার ব্যাংক ট্রান্সফার করো, তোমার সব বাকি জিনিসগুলো আমি ক্লিয়ার করে দেবো বা সবগুলো খুলে দেবো। এটাকে ওয়ান কাইন্ড অফ বলে র্যানসামওয়্যার টেকনিক বলে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইমের একটা পার্ট। নেক্সট কি বলছে, এখান থেকে আমাদের সেফ কি করে থাকা দরকার, যেটা পরবর্তীতে সাইবার সেফটি তো আমরা দেখবো, বাট এখানটা ওভারভিউটা রয়েছে, পরে আমরা এখানে পুরো জিনিসটাই দেখবো যে আমাদের ট্রাস্টেড অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপ টু ডেট থাকা দরকার, আনসাসপিসিয়াস বা সাসপিসিয়াস লিঙ্ক বা আননোন লিঙ্কে ক্লিক করা উচিত না। সাসপিসিয়াস কথা বলতে তুমি দেখে মনে হচ্ছে এটা ঠিকঠাক না, এখানে ক্লিক করা উচিত না, ঠিক আছে। স্ট্রং পাসওয়ার্ড ইউজ করো, যেখানে অনেক রকম লেটার, নাম্বার, সিম্বলস রয়েছে, যাতে কোনোভাবে এটা কেউ গেস করতে না পারে। পার্সোনাল ডিটেলস কোনোভাবে শেয়ার করো না ওয়েবসাইটের মধ্যে, এবং কাজ হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট থেকে তুমি লগ আউট করে দাও, কম্পিউটারে লগ ইন থেকেও না। এটা গল্প বলে যাদের মানুষ ইউজ করে। তো এগুলোই সেফটিতে ইনডেপথে আমি লিখেছি যে এই জিনিসগুলো তুমি যদি মোটামুটি তোমরা ইউজ করো তাহলে তোমাদের এই সাইবার ক্রাইম থেকে তুমি মুক্ত থাকতে পারো। ফার্স্ট হচ্ছে ব্রাউজিং অনলি ট্রাস্টেড ওয়েবসাইট। তো ওভারভিউ নলেজগুলো রয়েছে এখান থেকে আমি দিয়ে দেবো যে এমন এমন ওয়েবসাইট ব্যবহার করো যেগুলো ট্রাস্টেড, এমন কোনো ওয়েবসাইট ব্যবহার করো যেগুলো আনট্রাস্টেড। দেখবে এখনকার দিনে তো এই ফিচার্সটা চলে এসে কোনো আনসাসপিশিয়াস লিঙ্কে ক্লিক করলেই তোমাকে কিন্তু কোনো পপ আপ অ্যাড রয়েছে আনসাসপিশিয়াস লিঙ্ক ওদের খুলে যায়, অনেক সময় আটকে দেয়, গুগল ক্রোমই আটকে দেয়, বা যে ব্রাউজার তুমি ইউজ করছো যেটা যেও না, এটা কিন্তু সেফটি না, এটা কিন্তু সিকিউর না, ইনসিকিউর। আর সবসময় ইম্পর্টেন্ট যে আমরা যখন কোনো লিঙ্ক দেখি না, আমাদের দেখে নিতে হবে যেটা HTTPS আছে কিনা। HTTPS এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। অনেক জায়গায় আমাদের HTTP থাকে, বাট তার মানে যেটা ইনসিকিউর একদম না, বাট বেটার তুমি আননোন যখন কোনো জিনিস ব্যবহার করছো দেখে না ওটা সিকিউর কিনা, ওই সিকিউর থাকলে ওটাকে ইউজ করো। মানে আনভেরিফাইড সোর্সের কোনো জিনিস ডাউনলোড করো না, কোনো অ্যাপ ফাইল যে কোনো হোক না কেন, ওটা আনভেরিফাইড থাকলে ওখানে ডাউন করে ওর মধ্যে ভাইরাসও থাকতে পারে। ওই যে নেভার শেয়ার পার্সোনাল ইনফরমেশন বা ব্যাংক ডিটেলস অনলাইনে, এই জিনিসপত্রগুলো শেয়ার করো না, পাসওয়ার্ড, পিন, ওটিপি যাবতীয় যেরকম গল্প এগুলো কখনোই অনলাইনে শেয়ার করো না। এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেখানে এখনকার দিনে খুব প্রচলিত শব্দ এটা, যে আমাদের শুধু আমরা যদি কোনো একটা ইমেল আইডি পাসওয়ার্ড দিলেও ওয়েবসাইটে ঢুকতে পারি না, আমাদের একটা ওটিপি আসে। যে কোনো ব্যাংকিং ওয়েবসাইট খুললে এখনকার দিনে খুব কমন, আমাদের ফোন নম্বরে ওটিপি, এটাকে বলা হয় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। মানে দুবার তোমাকে অথেন্টিকেট করতে হবে যে তুমি আদৌ সেই মানুষটা কিনা, যে তোমাকে ঢুকতে দেওয়া যাবে কিনা, ঠিক আছে। নেক্সট 3 নম্বর বলছি ইগনোর অ্যান্ড রিপোর্ট সাইবার বুলিজ অর ট্রল। যখন ভাবে মানুষ কোনো সাইবার বুলি, মানে মানুষ সবাইকে, একটা মানুষকে সবাই মিলে ধরে বাজে কথা বলছে বা ট্রল করছে, তো সেই জায়গাগুলোকে স্ক্রিনশট নিয়ে পুলিশ স্টেশনে, পার্টিকুলার টিচার হতে পারে, পেরেন্টস হতে পারে, বা পুলিশকে তোমরা কমপ্লেন করতে পারো। তো এক্সাম্পলে এই গল্পগুলো যেটা বললাম যে আমরা কি কি ভাবে ইউজ করতে পারি, এটা ইম্পর্টেন্ট। 11 নম্বর পয়েন্টে চলে গেলাম, সেফলি অ্যাক্সেসিং ওয়েবসাইট। ওয়েবসাইট থেকে আমাদের সেফলি অ্যাক্সেস করা দরকার। কিভাবে? সেফলি অ্যাক্সেসিং ওয়েবসাইট মিনস ভিজিটিং অনলি ট্রাস্টেড অ্যান্ড সিকিউর ওয়েবসাইট টু প্রোটেক্ট your company and personal data from harmful program or scam। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো আমাদের ওয়েবসাইটগুলো যখন আমরা ইউজ করব, সেটা আমাদের ট্রাস্টেড জায়গায় বা সিকিউর সাইটেই যাওয়া উচিত। তাতে আমাদের কি হবে, আমাদের কম্পিউটার বা পার্সোনাল ডেটা, আমাদের স্ক্যাম বা আমাদের এই যে ভাইরাস থেকে আমরা বেঁচে যাবো। বলছে আনসেফ ওয়েবসাইট ক্যান সিক্রেটলি ইনস্টল ভাইরাস অ্যান্ড স্টিল ইনফরমেশন ফ্রম ইউর ডিভাইস। যে কোনো তুমি আনসেফ যদি ওয়েবসাইটে যাও, সেখান থেকে ভাইরাস আসতে পারে। অনেক সময় বলি যে যেও না, কোনো পেন ড্রাইভ ঢোকানোর সময়, আমরা ইউজ করার সময় বলি এই সব জিনিসপত্রগুলো আমরা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা মোটামুটি আমাদের এই প্রবলেম থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। হাউ টু আইডেন্টিফাই সেফ ওয়েবসাইট? প্রথমত যেটা বলেছিলাম, HTTPS থাকতে হবে, মানে একটা ওয়েবসাইট সেফ তুমি দেখে বুঝবে কি করে। আমাদের অ্যাড্রেস বারে লক সিম্বল থাকে অনেক সময় ওয়েবসাইট যদি ব্যবহার করেছো। অ্যাভয়েড ওয়েবসাইট উইথ টু মেনি পপ আপ অর অ্যাড। যদি ওয়েবসাইটের মধ্যে অনেক অ্যাড থাকে, সেগুলোকে মোটামুটি ব্যবহার করো না, কারণ ওখান থেকে অনেক মানে হার্মফুল জায়গায় আমি পৌঁছাতে পারি। নট ডাউনলোড ফাইলস অর সফটওয়্যার আননোন অর ফ্রি ওয়েবসাইট থেকে, এগুলো করো না। তাতে কি হয়, অনেক সময় এই সফটওয়্যারগুলোর মারফতে তোমার কাছে কিন্তু একটা ভাইরাস চলে আসছে, তোমার সিস্টেম থেকে সব ইনফরমেশন লিক হয়ে যাবে বা তোমার সিস্টেম স্লো হয়ে যাবে। এবার সেখান থেকেই ধরে দাও বললাম যে এই যে ডিফারেন্ট আমাদের যে ফ্রি ওয়েবসাইট থেকে যখন ডাউনলোড করি, সেখান থেকে কিরকম ধরনের ভাইরাস আসতে পারে সেটা একটা গল্প এখানে লেখা রয়েছে। প্রথম হচ্ছে ম্যালওয়্যার। কি খুব ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন খুব ভালো রকম দেয়। মিনিং কি বলছে, হার্মফুল সফটওয়্যার ডিজাইন টু ড্যামেজ অর স্টিল ইনফরমেশন ফ্রম ইউর কম্পিউটার। এটা হার্মফুল সফটওয়্যার, যেটা তোমার কি হবে, প্রথমে কোনোভাবে তোমার ইনস্টল হয়ে গেল, কোনো ওয়েবসাইটে তুমি ভিজিট করেছো, সেখান থেকে তোমার ডাউনলোড হয়ে গেছে। এবার সেই সফটওয়্যারটা তুমি বুঝতেও পারলে না, সে তোমার ইনফরমেশন দিনের পর দিন তোমার সিস্টেমে যায়
ইনফরমেশন ডেটা সেগুলো সবই কিন্তু চুরি করে সার্ভারে পাঠিয়ে দিচ্ছে। সার্ভার মানে যেখান থেকে সেটা লিঙ্ক রয়েছে, ব্যাস। নেক্সট হচ্ছে ভাইরাস। তাহলে একটা স্মল হার্মফুল প্রোগ্রাম দ্যাট স্প্রেড ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার। মানে একটা কোনো সিস্টেমে কোনো একটা সিম্পল একটা হার্মফুল প্রোগ্রাম বলতে পারি, এটা প্রোগ্রামেড কোনোভাবে সেটা কোনো মেশিনে চলে এসছে, সেটা কোনো ডিভাইসের বা পেন ড্রাইভের থ্রুতে আরেকটা ডিভাইসে গেল, সেখান থেকে আরো ডিভাইস, এইভাবে সে সরাতে শুরু করবে। সেখান থেকে সরালে কি হবে, আমাদের সিস্টেম স্লো হয়ে যাবে, ফাইল কন্টিনিউয়াসলি ডিলিট হতে থাকবে, হ্যাঁ, কম্পিউটার অনেকটা স্লো হয়ে যাবে। এটা মেনলি আসে কোথা থেকে, আমাদের পেন ড্রাইভ, ইউএসবি ড্রাইভ এসব থেকে আসে। নেক্সট হচ্ছে ট্রোজেন, খুব ইম্পর্টেন্ট কথা, এটা গ্রিসের একটি গল্প থেকে আবিষ্কৃত এই শব্দটা। ট্রোজেন হর্স ছিল গ্রিসের একটা ইতিহাসের গল্প থেকে, এখান থেকে ট্রোজেন নামক ভাইরাসটা আসে। এটা কি, এটা ধরে নাও একটা ইম্পর্টেন্ট বা ইউজফুল তোমাকে কোনো একটা প্রোগ্রাম বলতে পারি, বা কোনো অ্যাপ্লিকেশন বলতে পারি, বা সফটওয়্যার বলতে পারি, যেটা তোমার মতে তুমি দেখছো যে এটা কিন্তু তোমার জন্য কাজ করছে এবং ভালো জিনিস, যেটা দেখতে লাগে তোমার একটা ভালো দরকারি জিনিস বা সেফ জিনিস, বাট আলটিমেটলি এর পেছনে কিছু এমন লাইন অফ কোড লেখা আছে যে তোমার ডেটা কন্টিনিউয়াসলি কিন্তু তোমার ওখান থেকে চুরি করছে। এই হচ্ছে ব্যাপার। একদম সিম্পল আমি যদি বলি, আমাদের অনেক চায়নার অ্যাপ্লিকেশন আমাদের ভারতবর্ষ ব্যান করে দিই। তার মধ্যে একটা ভালো কার্যকলাপ যে অ্যাপ্লিকেশন যেটা ইউজ হতো, যেটা বলে স্ক্যাম স্ক্যানার বলে, SCM স্ক্যানার, স্ক্যাম স্ক্যানার খুব ভালো অ্যাপ্লিকেশন। আজও অনেক লোক গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করে, হয়তো মানে গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। তো এই অ্যাপ্লিকেশনটার কি মানে ধরা পড়েছিল সেই জায়গাটা, এখানে অনেক জায়গায় বলা হয়েছে যে এইটা অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে কোনো ছবি তুলতে PDF এ কনভার্ট করা, কিন্তু পেছনে এমন কিছু কোড আছে যেখানে আমরা ব্যাংকের ডিটেলস ইনফরমেশন সবকিছু নাকি চায়না সার্ভারে চলে যায়। দেখতে কার্যকলাপ, কিন্তু এটা কিন্তু তোমার পেছন দিয়ে তোমার জিনিসপত্র কিন্তু চুরি করে সার্ভারে পাঠিয়ে দিই। অ্যাডওয়্যার এক ধরনের ভাইরাস, যেটা তোমার কোনোভাবে একটা সফটওয়্যার যেখানে আনওয়ান্টেড অ্যাডভার্টাইজমেন্ট তোমার স্ক্রিনে দেখাচ্ছে, কোনোভাবে ইনস্টল হয়ে যায়, তার কাজে সব জায়গায় অ্যাড দেখানো, ঠিক আছে। এতে কি আমাদের ব্রাউজিং স্লো হয়ে যায়, আমাদের ম্যাক্সিমাম ডেটা যেটা আমাদের কালেক্ট করে না, আমি যে বললাম ডিজিটাল ফুটপ্রিন্ট, এগুলো সবই অ্যাডওয়্যারের মারফতে কালেক্ট করে সেরকম ধরনের তোমাকে অ্যাড দেখাচ্ছে। আমরা এই পপ আপ বা ব্যানার এখানে ভুল করে ক্লিক করলে এই জিনিসগুলো হয়ে যায়। তো টিপস টু স্টে সেফ, কি কি টিপস আমাদের ইউজ করবো ভালো থাকার জন্য? অলওয়েজ আপডেট ইউর ব্রাউজার এন্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং আমাদের ব্রাউজারগুলো আপ টু ডেট রাখো। ডু নট ক্লিক আননোন লিঙ্কস অর পপ আপ। কোনো লিঙ্ক পাঠালো কেউ, তুমি জানো না, সেই লিঙ্কটা ক্লিক করে দিলে পপ আপ আসলো, সেটা ক্লিক করলে করো না। ডাউনলোড সফটওয়্যার অনলি ফ্রম অফিসিয়াল আর ট্রাস্টেড ওয়েবসাইট। সফটওয়্যারটা অফিসিয়াল ট্রাস্টেড ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করো। রেগুলারলি স্ক্যান ইউর ডিভাইস ফর ভাইরাস অর ম্যালওয়্যার। স্ক্যান করো যেটা ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা, এগুলো স্ক্যান করো। এই হচ্ছে বেশি আইডিয়া। নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা শেষের দিকে চলে এসেছি প্রায় এই পার্টে। তো ওয়েস্ট ম্যানেজমেন্ট গল্পটার কথাটার মানে কি, যেখানে আমরা ধরে নাও যে আমাদের যে অনেক রকম যে ইলেকট্রনিক ডিভাইস যেটা আমরা নর্মালি ব্যবহার করি না, পড়ে রয়েছে বাড়িতে, এগুলোকে বলা ইলেকট্রনিক ওয়েস্ট বা ওয়েস্ট বলা হয়। এটা অনেক সময় হয় না, আমাদের বাড়িতে অনেক মোবাইল, অনেক মানে ক্যামেরা ধরে নাও, বা কোনো পেন ড্রাইভ ধরে নাও, মেমোরি কার্ড ধরে নাও, এগুলো পড়ে রয়েছে ব্যবহার। এখনকার দিনে তো মেমোরি কার্ড তো অবসোলেট হয়ে গেছে, পেন ড্রাইভ তো আরো অবসোলেট হয়ে গেছে, ব্যবহারই হয় না। সিডি যেগুলো ইউজ করতাম, সিডি ড্রাইভই নেই, সিডি যেগুলো ইউজ হয়ে গেলেও তো অবসোলেট হয়ে গেছে। তো এইগুলো তো আমাদের বাড়িতে পড়ে রয়েছে, এগুলোকে বলে ইলেকট্রনিক ওয়েস্ট বলা হয়। লাইক মোবাইল ফোন, কম্পিউটার, টিভি, ব্যাটারি, কেবিল, যাই হোক না কেন, এগুলো বলা হয় ইলেকট্রনিক ওয়েস্ট বলা হয়। তো বলছে দিস ডিভাইস কন্টেন মেটাল অ্যান্ড কেমিক্যালস দ্যাট আর হার্মফুল দ্য এনভায়রনমেন্ট ইফ ইউ নট ডিসপোজ প্রপারলি। এই কথাটার মানেটা কি, কথাটা বুঝতে হবে। এর মধ্যে তো যেহেতু এইসব মেটালিক গল্প, এর মধ্যে অনেক কেমিক্যালস রয়েছে, অনেক চিপস রয়েছে, সেমিকন্ডাক্টার্স রয়েছে, একটা জিনিস একরকম ভাবে তৈরি করা, সেটা আমাদের জানার অতটা বিষয় না। তো প্রশ্নটা হচ্ছে এইগুলোকে আমরা হুটহাট করে রাস্তাঘাটে ফেলে দেওয়া বা পুড়িয়ে দেওয়া এগুলো উচিত না। এগুলোকে কিন্তু আমাদের সেফলি ডিসপোজ করা উচিত। তো সেই ডিসপোজের প্রপার টেকনিকগুলো আমরা পড়বো, যে কিভাবে এগুলোকে ডিসপোজ করা যেতে পারে, ঠিক আছে। আমরা হুটহাট করে যদি পুড়িয়ে দিই, সেখান থেকে অনেক রকম হার্মফুল কেমিক্যাল বার্ন হয়ে সেখান থেকে গ্যাসেস মানে অনেক রকম হয়। অনেক সময় বলে না যে তার পুড়িও না, টিভি হবে, গ্যাসটা ভালো না। তো এই যে গল্পগুলো, এই যে আমাদের যে গ্যাসগুলো ওখান থেকে বেরাচ্ছে, যে কেমিক্যালি রিয়াকশন করে যে কম্পোনেন্টসগুলো বেরাচ্ছে, সেটা কিন্তু আমাদের হাইলি আমাদের কিন্তু এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক। তো প্রপার ডিসপোজেবল টেকনিকগুলো আমরা দেখবো, যে ওল্ড যেসব ইলেকট্রনিক গ্যাজেট আছে সেগুলো শুড বি রিসাইকেল অর গিভেন টু অথরাইজ ওয়েস্ট কালেকশন সেন্টার। তো এক গল্প, যে তোমার বাড়িতে যে জিনিসগুলো তুমি ব্যবহার করো না, এটা আমার মতে আমি সবসময় বলি বিক্রি করে দাও OLX এ বা ফেসবুকে। আমাদের বাই সেল প্ল্যাটফর্ম রয়েছে, অনেক জায়গায় এখন চলে এসছে। সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দাও, কেউ এটাকে অল্প পয়সায় বিক্রি করো, কেউ কিনে ওটাকে নিজের কাজ করতে পারবে। ম্যাক্সিমাম জায়গায় তাই হচ্ছে, এখন বড় বড় প্ল্যাটফর্ম চলে এসছে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের রেসপেক্টে। যেরকম হচ্ছে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এখন মাথায় আসছে না নামটা, খুব প্রযোজ্য অ্যাপ্লিকেশন, যেখানে মোবাইল বিক্রি হয়, সেকেন্ড হ্যান্ড মোবাইল ওখানে বিক্রি হয়, অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক মাথায় আসছে না অ্যাপটার নাম।
খুব ভালো অ্যাপ্লিকেশন। আর সেরকম আমাদের ওএলএক্স তো আগে ছিলই, তো সেখান থেকে ওএলএক্স এর যে কোনো কিছুই বিক্রি করা যায়, শুধু মোবাইল বা ইলেকট্রনিক ওয়েস্ট বলবো না, যে কোনো কিছুই বিক্রি করা যায়। বাট একটা জায়গায় বেশি যেটা শুধুই মেইনলি ফর দ্য আমাদের ফর দ্য এই ই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা কিন্তু খুব বেশি এটাকে ব্যবহার করে থাকতাম। তো যেটা মেন প্রশ্নের মধ্যে একটা রইলো যে আমাদের যে অথেন্টিকেট যে জায়গা, যারা সেন্টার্স যারা এই জিনিসগুলোকে নিয়ে মেনলি ডিল করে, তো সেখানে তোমার কিন্তু দিয়ে দেওয়া দরকার। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্যাসিফাই, মাথায় পড়লো। ক্যাসিফাইয়ের সাহায্যে কিন্তু আমরা এগুলো অনলাইন জিনিসপত্রগুলো বিক্রি করতে পারি, যাই হোক। এবং তাছাড়াও যদি কেউ মনে করে আমি বিক্রি করবো না, প্রচণ্ড পুরনো বিক্রি হচ্ছে না, তো এমন কিছু জায়গায় দাও যেটা রিসাইকেল করে সেখান থেকে নতুন কোনো জিনিস বার করতে পারে, যেটাকে অথরাইজড ইউএস কালেকশন সেন্টার বলতে পারি। মেনি কোম্পানিজ অ্যান্ড শপ অফার ইউএস কালেকশন প্রোগ্রাম ওয়্যার ইউ ক্যান রিটার্ন ওল্ড ডিভাইস সেফলি। অনেক কোম্পানিরা বলে যে তুমি আনইউজ জিনিসপত্র দিয়ে দাও, কেউ কার বিনা পয়সায় দেয় না, তার বিনিময়ে কিছু পয়সা তাকে দিতে হয়, বা কোনো ভাউচার কুপন কার্ড এরকম দেয়, সেটা তুমি দিয়ে তার বিনিময়ে তুমি একটা কিছু পাবে, যাতে অ্যাটলিস্ট সেটা রাস্তাঘাটে যাতে কোনোভাবে পড়লো না। বিফোর গিভিং এনি গ্যাজেটস রিমুভ ইউর পার্সোনাল ডেটা ফ্রম ইট। যে কোনো গ্যাজেট যেটা দেবো আমরা, মেনলি মোবাইল, সবসময় একটা ইম্পর্টেন্ট কথা বলে, মোবাইল যখন কেউ বিক্রি করবে সেগুলো কিন্তু ভালো করে তোমাকে দেখে নিতে হবে যে সব তোমার ডেটা তোমার ওখান থেকে পার্সোনালটা গেছে কিনা। কেন কি অনেক লোক বলে এটাকে রিকভার করা যেতে পারে, এটা নর্মাল, মেমোরিতে কখনো ডিলিট করা যায় না, মেমোরি ক্যান বি রিকভার্ড। যদি ভালো করে জানে কিভাবে রিকভার করতে হয়, রিকভার। ডু নট থ্রো ই ওয়েস্ট ইন্টু ডাস্টবিন অর ওপেন ফিল্ড। ডাস্টবিন ওপেন ফিল্ডে কোনোভাবে ফেলো না, এগুলো কিন্তু খারাপ। এক্সাম্পল অফ ইউএস কি হয়, মোবাইল ফোন, কম্পিউটার পার্ট, ব্যাটারি, প্রিন্ট। ব্যাটারি তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কোনোভাবে ফেলা উচিত না। অনেক রকম অনেক হয়, দেখো রয়েছে এনভায়রনমেন্ট এবং হেলথের ইম্প্যাক্ট। এগুলো যদি ফেললে কি হয়, কোনো ইউএসকে কোনো পুড়িয়ে দিলে বা আমাদের মাটির মধ্যে পুঁতে দিলে কি কি হতে পারে, টক্সিক কেমিক্যাল রিলিজ করে, যেরকম লেড, মার্কারি এবং ক্যাডমিনাম, এগুলো কিন্তু খুব হার্মফুল হয়ে যায়। তার জন্য কি কি এফেক্ট হচ্ছে এনভায়রনমেন্টে, আমাদের এয়ার পলিউশন হচ্ছে, যেখানে আমাদের ইউএস্ট পয়জনাস গ্যাস বেরাচ্ছে, এটা অলরেডি বললাম। তার পোড়ালে, এইসব পোড়ালে, ব্যাটারি পোড়ালে, ব্যাটারির মধ্যে সব লেড ব্যাটারিগুলো থাকে, এগুলো খুবই ডেঞ্জারাস। ওয়াটার পলিউশন হতে পারে যদি আমরা কোনো কারণে জলে ফেলে দিয়ে, এগুলো কিন্তু কেমিক্যাল তো ফেললে তো হবেই, এটা আমাদের মেরিন এনভায়রনমেন্টে প্রবলেম হবে। সয়েল পলিউশন হচ্ছে, যেখানে আমাদের যে সয়েল, ফার্টাইল মানে যেখানে আমরা উদ্ভিদ আমাদের গাছপালা বা গ্রো করতে পারতো, সেখানে আর করবে না। হিউম্যানও অনেক এফেক্ট হচ্ছে, যেরকম পলিউশন হওয়াতে আমাদের ব্রিদিং এফেক্ট হবে, লাং, স্কিন, এগুলোতে হচ্ছে। টক্সিক মেটাল, যেটা আমাদের নার্ভ এবং সিস্টেম এবং ব্রেনের জন্য প্রচন্ড কিন্তু ক্ষতিকারক ব্যাপার বলতে পারি। সিম্পল ওয়ে টু রিডিউস ই ওয়েস্ট, কি কি আমাদের সিম্পল ওয়ে রয়েছে। রিউজ ডিভাইস অ্যাজ লং অ্যাজ পসিবল। বারবার তুমি ইউজ করো বা বিক্রি করো, যেটা বললাম, মানুষ ইউজ করতে পারবে যতক্ষণ চলার মতন জায়গায় রয়েছে। ডোনেট ওয়ার্কিং গ্যাজেট টু আদার। যেগুলো ওয়ার্কিং রয়েছে, শুধু বিক্রি যদি না করতে চাও, কোনো গিয়ে কোনো রকম অনাথ আশ্রম বা কোনো জায়গায় যারা পড়াশোনা করছে, এরকম কোনো গভর্নমেন্ট এজেন্সি বা কোনো রকম হোমে গিয়ে এগুলো দিতে পারো, যেটা প্রপার যারা ডোনেট করতে পারো। রিসাইকেল করো অফিসিয়াল সেন্টারে গিয়ে, বা অ্যাভয়েড বাইং নিউ গ্যাজেট আননেসেসারি। তোমার ফোন থাকতে ফোন কিনো না, তাহলে ফালতু যারা একটা ফোন এক্সট্রা চলে গেল। এইগুলো একটা ওয়ান কাইন্ড অফ ই ওয়েস্টেজের পার্ট রয়ে গেল। এবার আমরা মোটামুটি আমরা লাস্টের দিকে চলে এসেছি। এবার আমরা দেখবো যে ইন্ডিয়ান ইনফরমেশন টেকনোলজি আইটি অ্যাক্ট। তো এটা আমাদের 2000 সালে, এই যে আমাদের পুরো জিনিসটা যখন প্রফেশনালি অনলাইনে চলে গেল যেখানে, তো সেখান থেকে দাঁড়িয়ে তার কিছু নিয়মাবলী বা রুলস কিন্তু আমাদের ইন্ডিয়ান অ্যাক্টে ছিল না। সেটাই আমার 2000-তে বলা হয় ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করে এই পুরো সাইবার ক্রাইম এবং ইলেকট্রনিক ট্রানজ্যাকশনের ওপর। দেখো, সাইবার ক্রাইম তো ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা অলরেডি দেখে আসলাম কত রকম সাইবার ক্রাইম হয়, এবং যে অনলাইন যে ট্রানজ্যাকশনটা এত পপুলার হয়ে গেল, তো এটার উপরও কিন্তু কিছু অ্যাক্ট আমাদের থাকতে হবে। যেরকম একটা এক্সাম্পল বলি, গুগল পেতে টাকা পাঠিয়েছি কাউকে, সেই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে, অন্য লোকের অ্যাকাউন্টে যায়নি। তো যার অ্যাকাউন্টে যায়নি, তো সেই জায়গাটা কি হবে? তো তার জন্য তো কোনো কেস করা দরকার। যদি কোনো কেস না থাকে, কোনো রুলসই অ্যাক্টই না থাকে, অ্যাক্ট না থাকলে তার বিনিময়ে কোনো কেস হবে না। তো এইগুলোকে যাতে স্মুথলি ডিল করা যায় বলেই 2000 এই সালে এই একটা হয়। এটা পরবর্তীকালে 2008 সালে আরো কিছু নতুন কিছু আপডেট হয়, ফাইনাল অ্যাক্ট বেরায়, সেটা আমরা দেখবো, আগে চিন্তার বিষয় নেই। এটা ওয়ান কাইন্ড অফ লিগাল ফ্রেমওয়ার্ক দিচ্ছে, যেখানে কম্পিউটার, ইন্টারনেটে কি কি আমাদের রুলস, কি কি রেসপন্সিবিলিটি, কি কি কানুন থাকা দরকার, সেটা নিয়ে আমরা দেখবো। তো প্রথমে এটা তো অ্যাক্ট অনেক বড় অ্যাক্ট, তার ইনডেপথ অনেক কিছু গল্প রয়েছে, বাট সেখান থেকে কিছু পয়েন্টস বা ইম্পর্টেন্স যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। অ্যাক্ট কিন্তু প্রচন্ড বড়, অ্যাক্ট আমাদের না, যারা ল এবং যারা উকিল তারা এগুলো ইনডেপথে দেখে, বাট আমরা এখান থেকে ওভারভিউ দেখবো, যেখান থেকে কি কি জিনিস এসছে, কোন কোন কারণের জন্য কোন কোন বিষয় আমাদের অ্যাক্টগুলো আছে। ব্যাস এইটুকু প্রশ্ন এখান থেকেই আসবে। তো এই অ্যাক্ট কি হেল্প করছে আমাদের? প্রোটেক্টিং পিপল ডেটা, কোনোভাবে পাবলিশিং অনলাইন ক্রাইম, পানিশিং অনলাইন ক্রাইম অ্যান্ড সাপোর্ট ই গভর্নেন্স অ্যান্ড ডিজিটাল বিজনেস। তাহলে এখান থেকে অনেক কিছু জিনিস আসলো। আমাদের পার্সোনাল ডেটা প্রোটেকশন হলো, আমাদের অনলাইন ক্রাইমকে আমরা কোনোভাবে পানিশেবল হয়ে গেল, যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, তার একটা আমাদের নিয়ম কানুন চলে আসলো। এবং আমাদের এই যে অনলাইন ডেটা ট্রানজ্যাকশন হচ্ছে, যে আমাদের পয়সা করি, সেগুলোর জন্য ই গভর্নেন্স এবং ডিজিটাল বিজনেসকে
এখন সবই এখন তো অনলাইন ই কমার্সের গল্প হয়ে গেছে। এই যে আগে এটা খুব দেখা যেত যে আমরা ফ্লিপকার্টে কোনো মোবাইল কিনেছি, আমাদের পাথর দিয়ে সাবান দিয়ে দিয়েছে। তো এইগুলোর জন্য কমপ্লেন কোথায় করতে যাবো, বড় কথা, কোথায় কমপ্লেন করবো? তো তার জন্য একটা প্রপার একটা তো রুলস রেগুলেশন থাকা দরকার, যেটা এগেনস্টে কেস হবে। তো এই কেসগুলি কিন্তু 2000 সালে কিন্তু এগুলো আস্তে আস্তে এই কেসগুলোকে লেখা হয়েছিল, বাট এটা প্রযোজ্য মানে আরো কিছু আপডেট পরবর্তীতে 2008 সালে হয়েছিল, যেটা নিয়েও কথা বলবো। তো ফার্স্ট যেটা বলছে, গিভ লিগাল স্ট্যাটাস টু অনলাইন ডকুমেন্ট অ্যান্ড ডিজিটাল সিগনেচার। তাহলে এই যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে, অবজেক্টিভ কি কি ছিল আমাদের 2000 আইটি অ্যাক্ট 2000-এ, হচ্ছে যে আইটি অ্যাক্ট মেড ইলেকট্রনিক ডকুমেন্ট and digital signature legally valid just like paper document and handwritten signature। খুব ইম্পর্টেন্ট কথা এখানে কি বলছে, যে আমরা ডিজিটাল সিগনেচারের অ্যাপ্রোচ চলে আসে। ডিজিটাল সিগনেচার কনসেপ্টটা যদি এখন একটু লেম্যান আইডিয়ায় বুঝতে হয়, তো সেইটুকু মাথায় রাখো যে আমরা যেরকম কোনো কাগজ যে সাইন করলাম, এটাকে বলা হয় আমাদের অরিজিনাল বা আমাদের অফলাইন সিগনেচার বলতে পারি, বা হার্ড ফাইল সিগনেচার। আমরা সেরকম জিনিস আমাদের অনলাইনে যদি কোনো সিগনেচার করতে হয়, এরকম সিগনেচার মানে হাতে লিখে তো করতে পারবো না, কোনোটা মাধ্যমে ওরা করছে, যে কি মাধ্যম সেটা নিয়ে কথা বলবো না। এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আমাদের ডিজিটাল সিগনেচার বলতে পারি, যেটা আমাদের অনলাইন কোনো কন্ট্রাক্ট, ই ব্যাঙ্কিং, ই কমার্স, এগুলো কিন্তু মোটামুটি যে জন্য খুব ভালো বা সাপোর্ট করছে। এক্সাম্পল, সাইনিং আ ফর্ম ইউজিং ডিজিটাল সিগনেচার ইজ লিগালি অ্যাকসেপ্টেড আন্ডার দিস ল। যে কোনো তুমি ফর্মকে সাইন করছো, এখন ম্যাক্সিমাম জিনিস তো অনলাইন চলে এসছে। এখন যারা বড় বড় কোম্পানিরা যখন কোনো চাকরি ইন্টারভিউ দিচ্ছে নিচ্ছে, যেরকম যখন ফাইনাল যখন অফারটা দিচ্ছে, তো আমাকে কোনো ইন্টারনেটের মারফতেই আমার আইপি অ্যাড্রেস আমার নিয়ে ওটাকে ডিজিটাল সিগনেচার বলে আমরা চালাচ্ছি, যে হ্যাঁ এখন মানুষটা অ্যাকসেপ্ট করেছে। আমি তারা সাইন করতে পারবো না ওখানে, বাট কোনোভাবে ওটাকে ওইভাবেই ওরা কাজটা করাচ্ছে। এবার হচ্ছে পানিশ পিপল ফর সাইবার ক্রাইম। খুব ইম্পর্টেন্ট, যারা সাইবার ক্রাইম করছে, হ্যাকিং, আইডেন্টিটি থ্রেফট যেটা বললাম, ডেটা থ্রেফট, সাইবার ফ্রড, স্প্রেডিং ভাইরাস যেটা বললাম, র্যানসামওয়্যার। তো এই যে যত ধরনের আমরা সাইবার ক্রাইম পড়ে এসেছি, সেগুলোর জন্য এগেনস্ট একটা ল পাবলিশ হলো, যে এরকম ধরনের কাজ করলে তার বিনিময়ে এত কিছু, তার জেল হতে পারে, ফাইন হতে পারে। এটা আবার বিস্তারিত সেই লতে, যখন তোমরা কারোর যদি মনে হয় যে আমি অ্যাডিশনালটা আরো ইনডেপথে পড়াশোনা করবো, কে দেখতে পারো, ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে। এরকম গল্প রয়েছে, 1.5 লাখ টাকা ফাইন, 3 বছরের জেল, ধরো হ্যাকিং এর জন্য, আইডেন্টি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গল্প লেখা রয়েছে। দেখো আমাদের কনস্টিটিউশনে এগুলো না লিখলে পরবর্তীকালে এটার যে যখন কোনো প্রবলেম হবে, এর তাহলে মানে জাজমেন্টটা কি করে আসবে, তো লেখা থাকতেই হবে। এটাই উকিলরা পড়ে এটা নিয়ে কাজ হচ্ছে, আর কিছুই না। যেরকম দেখা যায়, ইফ সামওয়ান হ্যাক পার্সোনাল ইমেল, সে পানিশ হবে আন্ডার দ্য আইটি অ্যাক্ট। যে পানিশমেন্টটা যেটা পাওয়া হবে, সেটা আইটিতে লেখা রয়েছে, যে এই মানুষটা এই কাজটা করলে কত ধরনের জেল হবে। এই হচ্ছে গল্প, আমাদের অত ডেপথে যাওয়ার দরকার নেই। প্রমোট সেফ ডিজিটাল কমিউনিকেশন। তাহলে আমাদের এই যে বললাম, মানুষকে বুলি করছে, এই করছে, সেই করছে, ওগুলো আমাদের সেফ না কিন্তু। তাহলে আমাদের সেফ সিকিউর অনলাইন সিস্টেম কমিউনিকেশনের জন্য আমাদের তারও অ্যাক্ট চলে আসলো। এগুলোতেও রয়েছে, কেউ বুলি করলে কত ধরনের, কত বছরের জেল রয়েছে, কত টাকার ফাইন রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের এই লয়ের আন্ডারে কিন্তু লেখা আছে। তো আলটিমেটলি এখান থেকে ওভারভিউ কি পাবো আমরা, যে আমাদের মেনলি 3টে জায়গায় কিন্তু মেনলি আমাদের এই আইটি অ্যাক্টটার অবজেক্টিভ ছিল। এক হচ্ছে আমাদের ডিজিটাল পুরো সিগনেচার, আমরা পুরো কন্ট্রাক্ট ওয়াইজ ই কমার্সকে সাপোর্ট করার জন্য ডিজিটাল পুরো ট্রানজাকশন ওয়াইজ এগুলো পুরো আমার ডিজিটাল সিগনেচার আন্ডারে যাচ্ছে। আমাদের সাইবার ক্রাইমের এগেনস্টে এবং আমাদের সাইবার কমিউনিকেশনের উপর, ডিজিটাল কমিউনিকেশনের উপর 3টের বেসিসে কিন্তু আমাদের আইটি অ্যাক্ট 2000-এ পাবলিশ করা হয়েছে, যাতে কিনা মানুষ প্রতিটি ল এবং একদম সেফ এনভায়রনমেন্ট দিয়ে সে কাজটা করে, যা তা করলে হবে না। লাস্ট 14 নম্বর পয়েন্টে চলে আসলে, এটা আমার লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের টেকনোলজি অ্যান্ড সোসাইটি। কি বলছে, টেকনোলজি সোসাইটি আর ক্লোজলি কানেক্টেড, টেকনোলজি চেঞ্জ দ্য পিপল লিভ, লার্ন অ্যান্ড ওয়ার্ক। এটা দুটোই কিন্তু একই রকম কানেক্টেড টার্ম বলতে পারি, যে যত মানুষ টেকনোলজিকে অ্যাডাপ্ট করবে, তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, তাদের নিজের বাঁচার যেটা আমাদের ধরনটা পাল্টে যাবে, তারা কিভাবে কাজ করবে, তাদের যে ব্রিঙ্গিং বটআপ কনসেপ্টগুলো আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে থাকবে। ইট হেল্প ইন ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড দ্যাট ইজ মোর ইকুয়াল, ইনক্লুসিভ অ্যান্ড কানেক্ট। এমন একটি দেশ সেখান থেকে তৈরি হবে, যেখান থেকে আমরা সবাই ইকুয়াল, ইনক্লুসিভ এবং তারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছে। ইফ ইউজ প্রপারলি, টেকনোলজি ক্যান রিমুভ ব্যারিয়ার between people and bring fair opportunity to everyone। টেকনোলজিকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, তাহলে তাদের নিজেদের মধ্যে যে ব্যারিয়ার্স গুলোকে সব মানুষের মধ্যে এটা ভেঙে, তারা কিন্তু সবাই কিন্তু একটা ফেয়ার অপরচুনিটি দিয়ে কিন্তু আস্তে আস্তে সবাই এগিয়ে যাবে। এই ফার্স্ট পয়েন্টটা খুব ইম্প্যাক্ট অন জেন্ডার ইকুয়ালিটি, সবাইকে একটা ইকুয়াল দেওয়া দরকার। এখন অনেক জায়গায় রয়েছে যে ছেলেরাই কাজ করতে হলে মেয়েরা করতে পারবে না, কেন করতে পারবে না? এই জেন্ডার ইকুয়ালিটি জিনিসটা কিন্তু আমাদের থাকলে কিন্তু চলবে না। টেকনোলজি প্রোভাইডস ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন, ইনফরমেশন অ্যান্ড জব অপরচুনিটি। টেকনোলজির সাহায্যে আমাদের এডুকেশন, সবাই এখন মোটামুটি, আজ ইউটিউবে তো কোনো বাধ্যতামূলক নেই, যে অনেক দেশেই এরকম গল্প আছে, ভারতবর্ষে এরকম নেই, অনেক দেশে, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এরকম জায়গা রয়েছে যেখানে, বা আফগানিস্তানই ধরে নাও, যেখানে মেয়েরা পড়াশোনা করবে না, স্কুলে যাবে না। আজ ইউটিউব তো বাড়িতে বাড়িতে রয়েছে রে ভাই, ইউটিউবে তো পড়তেই পারে, তার তো পড়াশোনা আটকালো। তো টেকনোলজি যত আসছে, সেখান থেকে ওখান থেকে জিনিসপত্র অ্যাক্সেস করতে পারছে।
ঠিক আছে, যে উমেন ক্যান নাও লার্ন নিউ স্কিল, অনলাইন কোর্সেস ফ্রম ওয়ার্ক ফ্রম হোম, ইভেন স্টার্ট অনলাইন বিজনেস। মেয়েরা এখন অনলাইন কোর্স করছে, এক্ষুনি বললাম ওয়ার্ক ফ্রম হোম, এখন আর অফিসে যেতে হয় না, ওয়ার্ক ফ্রম হোম কালচারই সব জায়গায় চলছে, অনলাইন বিজনেস শুরু করতে পারে। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম গিভ উমেন অ্যান্ড আ ভয়েস টু শেয়ার আইডিয়া, পার্টিসিপেট, ডিসকাশন। এখন সোশ্যাল মিডিয়াতে সব মেয়েরা তাদের মানে বক্তব্য রাখছে, বেশি তো বক্তব্য না করে এখন রিলস বেশি বানানো হয়, সেটা বাদ দিয়ে দিলাম আমি। তো অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে তারা নিজের বক্তব্য রাখছে, ডিসকাশনে পার্টিসিপেশন হচ্ছে, এটা তো গল্প লিখেছে, বাট অ্যাকচুয়ালি তো রিয়েলিটি তা হচ্ছে না, যা যদিও বুঝতে পারি। তো কি বলছে, ইট হেল্প ইন রিডিউসিং জেন্ডার গ্যাপস, ওয়ার্ক প্লেস, এডুকেশন, লিডারশিপ রোল। সবাই এখন সব জায়গায়, মেয়েরা এখন সব জায়গায় চলে গেছে, সবাই সব কিছু করছে, এটা নিয়ে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু এখানে দেখতে পাই আমরা। নেক্সট হচ্ছে আমরা রেজাল্টে অনেক এক্সাম্পলে বললাম যে দেখো স্মল টাউন গার্লস সব রকম কাজ করছে, অনলাইন কোডিং করছে, জবে অ্যাপ্লাই করছে, না সবই হচ্ছে। ইনক্লুসিভ অফ ডিসেবল পিপল, তাহলে হচ্ছে টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার ফর পিপল উইথ ডিসেবিলিটিস বাই হেল্পিং দেম লার্ন, কমিউনিকেট অ্যান্ড ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। টেকনোলজি আসতে যারা ডিসেবল পার্সন তারাও কিন্তু কোনোভাবে নতুন কিছু শিখছে, কমিউনিকেট করতে পারছে এবং নিজের মধ্যে একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজও করতে পারছে। মডার্ন ডিভাইস লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস হেল্প পিপল ওভারকাম ফিজিক্যাল অর লার্নিং ডিফিকাল্টি। এআই চলে এসছে, এখন মানুষ ইজিলি সব কিছু শিখতে পারে। যেমন এক্সাম্পলের মধ্যে কি কি আছে খুব ইম্পর্টেন্ট বুঝতে গেলে, দেখলে বুঝতে পারবে যে ভয়েস টাইপিং হেল্প পিপল টু হু ক্যান নট টাইপ ইজিলি, যে টাইপ করতে পারে সে মুখে বললে সে টাইপ হয়ে যাচ্ছে। স্ক্রিন রিডার, স্ক্রিন টেক্সট অ্যালাউ পিপল উইথ ভিশন প্রবলেম, যাদের চোখে দেখতে পারে তারা স্ক্রিন টেক্সট অ্যালাউ করে করতে পারছে। অ্যাডাপটিভ কিবোর্ড অ্যান্ড মাউস হেল্প পিপল ফিজিক্যাল ডিসেবিলিটি টু ইউজ কম্পিউটার, অ্যাডাপটিভ কিবোর্ড মাউস চলে এসছে। স্পিচ রেকগনাইজেশন, যে কোনো মানুষ যা বলছে সেটা চলছে। এই ধরনের এরকম ধরনের টেকনোলজি আসছে বলে মানুষের কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে। টেকনোলজি প্রমোটস ইনক্লুসিভ, মিনিং এভরিওয়ান রিগার্ডলেস অফ এবিলিটি ক্যান পার্টিসিপেট অ্যান্ড ফুললি ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি, মানে সবাই যাতে কোনোভাবেই আলটিমেটলি একটা পার্টিসিপেট করে সোসাইটিটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে চলতে পারে, তার জন্য টেকনোলজির অ্যাডভান্সমেন্ট বা টেকনোলজি এসছে এই কারণের জন্য, মানুষের ভালোর জন্য। একটা কথা, সিম্পল কথা, টেকনোলজি ইজ নট জাস্ট অ্যাবাউট মেশিন, ইটস অ্যাবাউট মেকিং লাইফ বেটার ফর অল পিপল। এটা শুধু মেশিনের গল্প না, এটা মানুষের জীবনটা সবার, যেটা আমি বললাম সেটা এখানে কোর্স মারফত আমি লিখে রেখেছি। ওয়েন পিপল ইউজ ওয়াইজলি, ইট হেল্প বিল্ড আ ফেয়ার, ইকুয়াল অ্যান্ড ইনক্লুসিভ ডিজিটাল সোসাইটি। যেটা আমরা এই টেকনোলজিটাকেও কিন্তু ভদ্রভাবে ব্যবহার করা উচিত, মানুষ এটাকে খারাপভাবেও ইউজ করছে, যদি এটাকে ভালোভাবে ইউজ করা যায় সেটা কিন্তু মানুষের কল্যাণের জন্য ভালোই হবে। টেকনোলজি ইজ পাওয়ারফুল ওয়েন ইটস ইনক্লুড এভরিওয়ান। সবাই, টেকনোলজি পাওয়ারফুল কখন আমরা বলতে পারি, যখন সবাই তার মধ্যে পার্টিসিপেট করে কিন্তু কাজটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের পুরো গল্প এআই, এই আমাদের সোসাইটি, ল অ্যান্ড এথিক্সের ব্যাপারে।